কেমন আছে ও? মেয়েটা স্বাভাবিক ভঙ্গিতেই জবাব দেয়, ভালো। নাও কথা বলো। এই বলে সে ঈশার দিকে ফোন এগিয়ে দেয়। ক্ষিপ্ত দৃষ্টিতে ঈশা এবার নিজেকে শান্ত করে ফোনটা হাতে নেয়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোর সাথে কেউ বাজে ব্যবহার করছে না তো? না ভাইজান, সব ঠিক আছে। এ কথার মাঝেই হঠাৎ মেহেরাজ পেছন থেকে ঈশার কোমর জড়িয়ে ধরে। ঈশার চোখ বড় বড় হয়ে যায়। ভাইয়ের সাথে কথা বলছে কিন্তু কিছু বলতেও পারছে না। তার গলা স্বাভাবিক রাখার চেষ্টা করছে। অথচ মেহেরাজ ইচ্ছার মতো করে তার ঘাড়ে ঠোঁট ছোঁয়াতে থাকে। ঈশা দাঁতে দাঁত চেপে ভাইয়ের সাথে কথা চালিয়ে যায়। একসময় কোনো রকমে ফোন রেখে দেয়। পরক্ষণে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে, ইবলিশের ইবলিশ, আজ তোর একদিন তো আমার একদিন। কিন্তু মেহেরাজ থামার পাত্র নয়। নিজের দুষ্টু হাসি ঠোঁটে চেপে এগোতেই ঈশা রাগে ফেটে পড়ে। এক মুহূর্তে ওর ফোনটা দেয়ালের সাথে ছুড়ে মারে। ফোনটা গিয়ে ধাক্কা খায়, দেয়ালে পড়ে যায়। মেয়েরাজ এবার ফোন হাতে নিয়ে দেখে ভাগ্য ভালো, ফোন বেঁচে গেছে, তবে হাত ভরা। সে রেগে গিয়ে ঈশার দিকে এগিয়ে এসে বলে, কি করছো দেখো, ফোন পুরো শেষ করে দিলে। ঈশা দাঁত চেপে বলে, এই ফোনেই তো তুই আমার ছবি তুলেছিলি, তাই ভেঙে দিলাম। তুই এমন করলি কেন যখন আমি কথা বলছিলাম? মেয়েরাজ ঠোঁট বাঁকিয়ে বলে, ওই ছবির জন্য যদি ফোন ভাঙো, মনে রেখো এখন থেকে দিনে 7 বার করে ওই ছবি আমি দেখব। ঈশা চোখ বড় করে তাচ্ছিল্যের ভঙ্গিতে বলে, ফোন তো নাই, কি দিয়ে দেখবি? মাথা দিয়ে? মেয়েরাজ এবার মুচকি হেসে টেবিল থেকে ল্যাপটপ এনে বিছানায় রাখে। ঈশার হাত ধরে বসা, ল্যাপটপটা অন করে ছবি দেখিয়ে বলে, বউ, তুমি কি আমায় বলদ ভেবেছো? এই ছবি আমি আগলে রেখেছি, তুমি সরাসরি দেখতে দিবে না তো কি হয়েছে, স্ক্রিনে দেখে নেব। এসে হুড়মুড় করে ল্যাপটপ হাতে নিয়ে চলতেই মেহেরাজ ওর হাত চেপে ধরে। তারপর কপালে কয়েকবার ঠোঁট ছুঁয়ে দেয়। ধীর কণ্ঠে বলে, বউ মানুষ তুমি, তোমার এই স্যাং স্যাং করা বানায় না, তোমার মানায় শুধু ভালোবাসা দেওয়া আর নেওয়ার। বলতে বলতে নিজের ঠোঁট রেখে দেয় ঈশার গালের এক পাশ জুড়ে। ঈশার ইচ্ছে করে কয়েকটা গালি দিতে, কিন্তু ঠোঁট থেকে কোনো শব্দ বের হয় না। মেহেরাজের এই স্পর্শে যেন অবশ হয়ে গেছে সমস্ত শরীর। ফজরের নামাজ শেষে বাগানে হাঁটছে মেহনুর, আর আস্তে আস্তে তেলাওয়াত করছে আপন মনে। এহসান ঘুমিয়ে আছে। নামাজ পড়ে সাধারণত ঘুমায় না সে, কিন্তু আজ বেশ ক্লান্ত লাগছে নিজেকে, তাই গায়ে এলিয়ে দিয়েছে বিছানায়। মেহনুরকে একবার বলেছিল তার বুকে ঘুমাতে, কিন্তু মেহনুরের তো এত প্রেম হজম হয় না। সে তো ছাদ করে উঠে বলেছিল, নিজে রহমতের বাতাস পাবেন না, সঙ্গে আমায়ও পেতে না দেওয়ার ধান্দা করছেন। এহসান এতে আর কিছু বলে না, দীর্ঘশ্বাস ফেলে নিজেই বেগম ছাড়া ঘুমিয়ে পড়ে। মেহনুর অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ঘরে প্রবেশ করে। গিয়ে দেখে এহসান বেদম ঘুমিয়ে পড়ল তলিয়ে আছে। মেহনুর ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যায়, তারপর চোখে তাকিয়ে থাকে এহসানের দিকে। কত সুন্দর মনে হয় এই ঘুমন্ত মুখের এহসানকে। অথচ বাস্তবতা ভিন্ন। এই পুরুষ হাঁটতে বসতে উঠতে মানুষ খুন করে, আর এই পুরুষকে ঘুমন্ত অবস্থায় কতই না নিষ্পাপ লাগে। মন চায় কিছু মুহূর্তেও তাকিয়ে থাকতে, কিন্তু আবার ভেতর থেকে প্রশ্ন আসে, মেহনুর, তুমি না তো ঘৃণা করো? তো যাকে ঘৃণা করো তার মানে কি করে তো মায়ের দৃষ্টিপাত করো? তোমার লজ্জা হয় না এই খুনির মায়ে চড়িয়ে যেতে? তুমি বিবেক দিয়ে ভাবো, আবেগ দিয়ে নয়। ভালোবাসলেই মানুষ মানুষ হয় না। মেহনুরের ভেতরটা উথল পাতাল হয়ে ওঠে। এসব ভাবতে ভাবতে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না থেকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে এসে রুটি বানানোর প্রস্তুতি নেয়। মেহনুর নাস্তা তৈরি করে ঘরে আসে, এসে দেখে এহসান এখনো ঘুমিয়ে। মেহনুর চুপচাপ কাপড় নিয়ে গোসল করতে বাথরুমে প্রবেশ করে। এহসানের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে চারিদিকে তাকায়, কিন্তু না, কোথাও তার বেগম সাহেবা নেই। কিন্তু সে চিন্তিত হয় না। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, দেখেই বুঝে যায় হয়তো গোসল করছে। এহসান কিছু সময় বিছানায় বসে থাকে আর শুধু মেহনুরের কথাই ভাবে। আপন মনে ঠোঁট কামড়ে হাসতে থাকে নির্বোধ ভাবে। মেহনুর গোসল সেরে বেরিয়ে আসে। পরনে তার নীল রঙের থ্রি পিস। মেহনুর বেরিয়ে আসতেই এহসান ওর পানে তাকায়। সবসময়ই এর মতনই সবসময়ের মতনই নিজের নারীর নজর কার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠে এহসান। মেহনুর এহসানকে দেখে কিছু বলে না। নিজের হাতে থাকা কাপড় নিয়ে ঘর থেকে বের হতে নেয়, উদ্দেশ্য কাপড় মেলা। তখনই এহসান বিছানা থেকে উঠে নিজের লুঙ্গি ভাঁজ ঠিক করতে করতে মেহনুরের সামনে দাঁড়িয়ে বলে, কি রে কবুতর বাচ্চা, রাতে তো আমি গোসল করার মধ্যে কিছুই করিনি তোর সাথে, তুই যে এখন এত শখ করে গোসল করলি? মেহনুর কটমট করে তাকায় এহসানের পানে আর বলে,
শুরু হয়ে গেছে খারাপই। এত খারাপ কেন আপনি? এই বলেই মেহনুর এহসানকে পাশ কাটিয়ে চলে যায়। এহসান তাকে যেতে দেয়। নাকি মেহনুরের যাওয়ার তোয়াক্কা আছে কি আর? মেহনুর কাপড় মেলে দেয় উঠানের রশিতে। মেহনুর কাপড় মেলে ঘরের দিকে পা বাড়াতেই দেখে এহসান মিসওয়াক করতে করতে বেরিয়ে আসছে। এহসান মিসওয়াক মুখে নিয়ে মেহনুরকে বলে, যা নাসিনের পুকুর ঘাটে আয়, আমি ওখানে আছি। মেহনুর চুপচাপ ঘরে চলে যায়। এই পুরুষের কত কি মনে ধরে আল্লাহই জানেন। মেহনুর 1 গ্লাস দুধ, সাদা আটা, 8টা খেজুর, 7-8টা খেজুর, একটা সেদ্ধ ডিম আর রুটি, সাথে গরুর মাংস, এগুলো একটা প্লেটে তুলে নেয়। দুধ আর খেজুর এহসানের সব সময়ই লাগবে। একদিনও মেহনুর দেখেনি যে দুধ আর খেজুর ছাড়া এহসান সকালের নাস্তা সেরেছে। এহসানের প্রিয় নাকি এই খাবারগুলো। মেহনুর ধীর পায়ে খাবারের ট্রে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পুকুর পাড়ের কাছে গিয়ে দেখে এহসান বসে আছে পুকুরের সিঁড়ি গাছের ছায়ায়। পুকুর পাড়ে 2 দিকে গাছ রয়েছে, যার জন্য বেশ আরামদায়ক বাতাস আর ছায়াও রয়েছে। মেহনুর এহসানের পাশে খাবারের ট্রে রেখে দেয় আর বলে, খেয়ে নিন নাকি মুখে তুলে দিব? এহসান মেহনুরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, জানিস যখন খাইয়ে দিতে হবে তখন জিজ্ঞেস কেন করছিস? মেহনুর দীর্ঘশ্বাস ফেলে। এহসানের পাশে বসে বলে, আমি রুটি মুখে তুলে দিচ্ছি, আপনি দুধ আর খেজুরটা খেয়ে নিন। এহসান মেহনুরের দিকে তাকিয়ে নিরলস হেসে বলে। তুই কিছু খেয়েছিস? মেহনুর এহসানের হাতে দুধের গ্লাসটি ধরিয়ে দিয়ে বলে, চা খেয়েছি। এহসান দুধের গ্লাসটি হাতে নিয়ে মেহনুরের দিকে তাকিয়ে বলে, নে একটু খেয়ে নে। মেহনুর ক্ষীণ শ্বাস ফেলে বলে, আরে না, একটু হয়ে যাবে তো। এহসান মৃদু হেসে বলে, তোর এটাও খাবার, আমার জন্য রহমতময়। মেহনুর কিছু বলে না, চুপচাপ বিসমিল্লাহ বলে এক চুমুক খেয়ে নেয়। এহসান মেহনুরের অর্ধ খাওয়া দুধটুকু ধীরে ধীরে বিসমিল্লাহ বলে 3 চুমুকে খেয়ে নেয়। অতঃপর কয়েকটি খেজুর মুখে তুলে নেয়। মেহনুরও তার মুখে 2টো খায়। মেহনুর এহসানের মুখের খাবার তুলে দিচ্ছে আর এহসান নীরবে বসে তা খাচ্ছে। মেহনুর বেশ বুঝতে পারে এহসানের মন কোনো কারণে খারাপ, তবে তাও কিছু বলে না। এহসান হঠাৎ বলে ওঠে, খাবার খেয়ে তৈরি হনিস, বাড়ি ফিরবো। মেহনুর বেশ অবাক হয় এটা শুনে। বেশ মন খারাপও হয় তার, কেননা এই কয়েকদিনে মন বসে গেছে এই ছোট্ট বাড়িতে, তার এই ছোট্ট পুকুর ঘাটে, ছোট্ট ঘরে। মেহনুরের মন ক্ষণ হয়ে যেতে লাগে। এহসান প্রশ্ন করে, কি হলো, এমন করছিস কেন? মেহনুর নির্লিপ্ত কণ্ঠে বলে, মায়া জড়িয়ে গেছে, বেশ কয়েকদিন থেকেছি তো, তাই কেমন যেন খারাপ লাগছে। এহসান মলিন হেসে বলে, বারে মাত্র কয়দিনে ঘরে মায়া জড়িয়ে গেলে, অথচ এই আমার আর মায়া জড়ালে না। এহসানের এমন কথা মেহনুরের বুকে গিয়ে তীরের মতো বিঁধে। মেহনুর অসহায় গলায় বলে, এভাবে বলছেন কেন? আমার কষ্ট হয় তো। কেন কষ্ট হয় কেন? আপনি আমার উপর রেগে এই কথা বললেন। এহসান হেসে বলে, তুমি আমার প্রাণপ্রিয় নারী, তোমার উপর রাগ অভিমান আমার মানায় না, তোমার উপর শুধু আমার ভালোবাসাটাই মানায়। মেহনুর শান্ত গলায় বলে, তাহলে কেন এমন আঘাত দিয়ে কথা বললেন? এহসান মেহনুরের গালে হাত রেখে বলে, আঘাত পেয়েছো আমার কথায়? মেহনুর মাথা নাড়িয়ে বলে। হুম এহসান মেহনুরের দিকে নিজের মুখ এগিয়ে নিয়ে মেহনুরের কপালে বার কয়েক ঠোঁট ডুবিয়ে দেয়। মেহনুর চোখ বুঝে নেয় আবেশে। এহসান মেহনুরের কোল থেকে প্লেটটা সরিয়ে অন্যদিকে রেখে মেহনুরের গালে নিজের হাত আলতো করে রেখে বলে, একটা প্রশ্ন করে। মেহনুর উত্তর দেয় না, নিরলস চোখে তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান বুঝে যায় মেহনুর প্রশ্ন করতে বলছে। এহসান মেহনুরকে বলে, ঘৃণা করো আমায় আগের মতো? মেহনুর এহসানের এমন প্রশ্নে শুধু তাকিয়ে থাকে তার পানে। কিছু মুহূর্ত চুপ থাকার পর অস্থির গলায় বলে, হয়তো না, কারণ আপনার প্রতি আমার ঘৃণা আসে না। আপনায় ঘৃণা করতে চাই কিন্তু পারি না। আপনার প্রতি প্রতিটি ঘৃণা নিমিষেই ঘৃণা মায়ায় পরিণত হয়ে যায়। কেন জানি কি হয়ে গেছে আমার, আমি পারি না আপনায় ঘৃণা করতে। এহসান এক দৃষ্টিতে তাকিয়ে নিজের নারীর কথা শুনছে। মেহনুর কিছু মুহূর্ত চুপ থেকে ফের বলে, জানেন, আপনার বুকে যখন মাথা রাখি তখন আপনার প্রতি আমার সব ঘৃণা মায়ায় পরিণত হয়ে ওঠে, এক ক্ষীণ অনুভূতির জন্ম দেয়। মনে হয় সব ভুলে যাই। আপনার পাপ, আপনার নিকৃষ্টতা এখন কেন জানি তুচ্ছ মনে হয়। সব কিছু গুলিয়ে যায় আমার। আমি নিজের মনের অবস্থা নিজে বুঝে উঠতে পারছি না। কেন হচ্ছে এগুলো আমার সাথে? আমি তো এসব চাই না।
মেহনুর এক নাগাড়ে নিজের মনে চেপে থাকা সব কথা বলে দেয় এহসানকে। এহসান স্তব্ধ হয়ে গেছে। তার নারীর তার প্রতি অনুভূতি প্রকাশে ভালোবাসুক বা না বাসুক, ঘৃণা তো করে না। এহসান মেহনুরকে আগলে ধরে নিজের বুকে, আর মেহনুরকে বলতে থাকে, এটাই হয়তো ভালোবাসার শুরু। এটাই হয়তো আমায় তুমি তোমার নিজের আত্মার আগলে জড়িয়ে নেওয়ার শুরু। মেহনুর এহসানের বুকে না ঘেঁষে এহসানের শরীরে ঘ্রাণ নিতে থাকে। তারপর ফিসফিসিয়ে বলে, ছাড়ুন, নয়তো আমার হাতে তরকারি লেগে আছে, আপনার গেঞ্জিতে লেগে যাবে। এহসান মেহনুরকে ছাড়ে না, শক্ত করে মেহনুরকে জড়িয়ে ধরে বলে, কিছু সময় থাকো না, এই পাপিষ্ঠ পক্ষে কি এমন ক্ষতি হবে? মেহনুর চুপ হয়ে ঘাপটি মেরে বসে থাকে আপন পাপিষ্ট পুরুষের আপন পাপিষ্ট বুকে। মেহরাজ কালো শার্ট আর প্যান্টের উপরে সাদা অ্যাপ্রন পরে তৈরি। ও সাজগোজ একেবারে পারফেক্ট, যেন সিনেমার কোনো নায়ক। ঈশা বিছানায় বসে মেহরাজকে দেখে প্রথমে নিজেও কিছুটা অবাক হয়, কিন্তু ও তো আর মেহরাজকে সুন্দর বলবে না। তার ওর দিকে তাকিয়ে টিটকারি দিয়ে বলে, হাসপাতালে যাচ্ছ নাকি নায়কগিরি করতে? এত নায়ক সেজে গেলে নার্স আর ইয়াং ডাক্তারনিরা তো তোমার সাথে বাড়ি চলে আসবে। মেহরাজ একটু হাসলো, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি কি আমার উপর ফিদা হয়ে গেছো? তোমার কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে। এসব ভ্রুকুচকে বিরক্তির স্বরে বলল, নিজের মুখ আয়নায় দেখেছিস? একদম বানরের মতো, তোর উপর ফিদা। আমার ঠ্যাংও হবে না। মেহরাজ হতাশ হয়ে মাথা নাড়ল। আমার জীবনে এত অসভ্য মেয়ে দেখিনি। আল্লাহ, তুমি মাফ করো। তারপর ব্যাগটা হাতে নিয়ে এশার সামনে এসে বলল, এখন যাচ্ছি, তবে চিন্তা করো না, ঘন্টা খানেকের মধ্যে ফিরে এসে তোমায় অসভ্যতার ডবল ডোজ দেব। কথা বলে মেহরাজ ঘর থেকে বেরিয়ে গেল। এশা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন কিছু ভাবছে। তারপর দ্রুত বেলকুনিতে গিয়ে দেখলো মেহরাজ বাড়ির গেট পেরিয়ে চলে গেছে। এশা আর দেরি করলো না, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল নুরির খোঁজে। ভাগ্য ভালো, দরজা খুলতে নুরির সামনে পড়ে গেল। নুরি, তুই একটা সাহায্য করবি? নুরি অবাক হয়ে বলল, কেমন সাহায্য? এশা ওর হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। দরজা লাগিয়ে ফিসফিস করে বলল, তোর ভাইজান আমার কিছু বাজে ছবি তুলে রেখেছে ওর ল্যাপটপে, ওগুলো ডিলিট করতে হবে। তুই আমায় সাহায্য কর। নুরি হতভম্ব হয়ে গেল, চুপ বড় করে বলল, গায়রদ বলেও তো কিছু আছে, এসব কি বলছো তুমি? ঈশা হালকা হাসলো, তারপর ওর বাহুতে একটা হালকা থাপ্পড় মেরে বলল, আরে ধুর বেডি, তুই আমার ভাতিজি হোস, তোর সাথে নিজের সমস্যার কথা বললে গায়রত নষ্ট হবে না? নুরি কিছুক্ষণ ভাবলো, তারপর ধীরে ধীরে বলল, ঠিক আছে, কিন্তু এখানে আমি কি করব? ঈশা উজ্জ্বল চোখে বলল, তুই শুধু আমায় একটা ফোন এনে দে, ফোনের টিউটোরিয়াল দেখে ফাইলগুলো ডিলিট করব। নুরি একটু চিন্তা করলো, তারপর মাথা নাড়ল। ঈশা ঠোঁটে ধীরে ধীরে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। মেহরুব ভাইয়ের ফোন নিয়ে আসি, উনি বললেই দিয়ে দেবেন। ঈশা নুরির কথা শুনে সিরিয়াস সময়ে মুচকি হেসে টিটকারি দিয়ে বলে, ও ভাতিজি, কি ব্যাপার? আমার ভাতিজাকে দেখছি বেশ ভালো চেনো তুমি। নুরির লজ্জায় মুখ ফুলিয়ে বলে, তুমি এসব বললে আমি এনে দিব না কিন্তু, আর আমাদের মধ্যে তেমন কিছুই নেই। কিন্তু ঈশা মুচকি হেসে বলে, হয়েছে মা, থামো। তুমি যে 2 বছর আগেই আমার ভাতিজার বউ হয়ে বসে আছো ওইটা আমি জানি, আর আমার ভাতিজা যে তুমি বলতে পাগল ওইটাও বুঝতে পারি। নুরি এশার কথায় লজ্জায় মরে যাচ্ছে, হাসিও পাচ্ছে। মেহরুব ভাই নাকি সে বলতে পাক, তবে আর কিছু না বলে কক্ষ থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য মেহরুবকে খোঁজা। মেহরুবকে নিজে খুঁজে পায় না, তাই দাদি এনিফা বেগমকে জিজ্ঞেস করে। দাদি যান, মেহরুব ভাইকে দেখেছো? এনিফা বেগম নুরিকে মেহরুব ভাই বলে ডাকায় একটু চটে গিয়ে বলেন, এ হারামজাদি, কতদিন বলেছি ও তো জামাই হয় ভাই, না ভাই রাখবি না? নুরি বিরক্ত নিয়ে বলে, দাদি যান, তুমিও না। এখন আমি ওনাকে মেহরুব ভাই না ডেকে মেহরুব জামাই ডাকবো নাকি? এনিফা বেগম চোখ রোল করে বলেন, মানুষ কত কি ডাকে নিজের জামাইকে, জান, এগো, ওগো, আর কত ইংলিশে কি কি ডাকে। নুরির হাসি ওঠে দাদিজানের কথা শুনে। নুরি মুখে হাত দিয়ে হাসতে হাসতে বলে, দাদি যান, তুমি এসব ডাকো নাকি দাদাজানকে? এনিফা বেগম হেসে বলেন, হ্যাঁ ডাকি তো, আয় তোরে শিখিয়ে দিই আমার ছোট নাতিকে কি বলে ডাকবি। নুরি হাসতে হাসতে বলে, হয়েছে, আর শেখানো লাগবে না। এমনিতেই তোমার নাতির সাথে কথা বলতে আমার হাত পা কাঁপে, আর এসব বলে ডাকলে আমায় তোমার নাতি আর জিন্দা রাখবে না। ঠিক তখনই বাড়ির ভেতরে মেহরুব প্রবেশ করে। নুরি ও এনিফার কথা শুনে বলে,
কে কাকে জিন্দা রাখবে না শুনি? এসেও নুরি চমকে ওঠে। নুরি মনে মনে ভাবে, এ পুরুষ কিছু না শুনেনি তো হয়তো। এনিফা বেগম বলে, এই তো তুই এসে গেছিস নুরি, তোরে খোঁজ করছিল, তাই জিজ্ঞেস করছিলাম তোরে দিয়ে ওর কি কাজ। ও আমায় বলে তোর লাগে নাকি ওর বহুত কাজ। আমারে তো বলা যাইতো না। নুরি একবার মেহরুবের দিকে তাকায়, তারপর একবার দাদিজানের দিকে, দুই হাত দিয়ে নানা করতে করতে বলে, না মেহরুব ভাই, আমি এটা বলিনি, সত্যি এটা বলিনি। এনিফা বেগম হাসেন। মেহরুব বুঝে যায় দাদিজান মজা করছে। মেহরুব নুরির দিকে তাকিয়ে বলে, আমায় এক কাপ চা দিবি বানিয়ে? নুরি মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, এখন একটু কাজ আছে। মেহরুব বলে, আচ্ছা। এ বলেই সিঁড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে নুরি এক দৌড়ে মেহরুবের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, মেহরুব ভাই, একটা কথা ছিল। মেহরুব থেমে গিয়ে নুরির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, কি? নুরি হাজার দ্বিধায় বলে, ওই ওই আপনার ফোনটা একবার দিবেন, একটা জরুরি কাজ ছিল। মেহরুব পকেট থেকে ফোন বের করতে করতে বলে, তো এটা বলতে এ তো তুতলাতে হয়। এই বলে ফোনের লক খুলে নুরির দিকে নিজের ফোন এগিয়ে দেয় মেহরুব। নুরি ফোন হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মেহরুব নিজের ঘরে চলে যায়। নুরি এশার ঘরে ফোন নিয়ে আসে। এশা ফোন নিয়ে বলে, মারে, তুই আমায় যে সাহায্য করলি, দোয়া করি তোর আর মেহেরুবের যমজ সন্তান হোক। এশার এমন দোয়া শুনে নুরি বলে, সংসারই হলো না, সন্তান হবে কোথা থেকে? এশা হাসতে হাসতে বলে, আমি আছি না, সংসার জোড়া লাগিয়ে দেব, আর আল্লাহ তো আছেনই। নুরি মলিন হাসিতে বলে, আগে নিজের সংসারটা তো করো। নুরির কথায় এশা আর কিছু বলে না। তাড়াতাড়ি মেহেরাজের ল্যাপটপ নিয়ে বসে পড়ে বিছানায়। এশা বলে, হ্যাঁ জানি, সকালে দেখে নিয়েছি। নুরি এশার সামনে এসে বসে বলে, আচ্ছা, ভাইজান যদি জানতে পারে পরে তোর রাগ করবে। এশা নুরির দিকে মেহরুবের ফোনে গিয়ে দিয়ে বলে, সার্চ কর তো এসব ফাইল নষ্ট কিভাবে করে, যেগুলো টাইম দিয়ে সেট করা থাকে। নুরি ফোন নিয়ে খুঁজতে থাকে। এশা ফাইল খুঁজতে থাকে। অনেকক্ষণ হয়ে যায়, আধ ঘন্টা পার হয়, কিন্তু কেউ কিচ্ছু পায় না। তখনই ঘরের দরজায় কেউ কড়া নাড়ে। নুরিও এশা কেঁপে ওঠে। এশা নুরিকে ফিসফিস করে বলে, মনে হয় তোর ভাইজান ইবলিশ এসে গেছে। শোন, আমি ল্যাপটপ রেখে দিচ্ছি, তুই ফোন লুকিয়ে নে, আর বলবি আমরা গল্প করছিলাম। নুরি বলে, আচ্ছা। এশা দরজা খুলে দেয় এবং তার ধারণায় সঠিক মেহরাজ এসেছে। মেহরাজ ঘরে প্রবেশ করতে দেয়। এশা কোনো কথা বলে না। মেহরাজ নুরিকে দেখে আর এশাকে ঠোঁট শুকিয়ে যেতে দেখে ভ্রুকুচকে বলে, কিরে, তোরা কি আকাম করছিলি এখানে নুরি? নুরি কিছু বলতে যাবে, তখনই এশা নিজেকে সামলে বলে, আমরা যাই করি, তোমায় বলবো কেন? মেহরাজ এশার দিকে বাঁকা চোখে তাকায়, তারপর নুরিকে বলে, নুরি, মেহরুব বলেছে তোকে একটা বলতে, যে তোকে কতক্ষণ আগে চায়ের কথা বলেছিল, আর তুই কতক্ষণ পরে চা দিবি। এই কথা শুনে নুরি লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ ভাইজান, দিচ্ছি। এ বলে এশার দিকে তাকিয়ে বলে, আমি আসি কেমন? এশার মেজাজ চটে যায়। লক্ষ্যে পৌঁছাতে পারল না। এশা কটমট করে মেহরাজের দিকে তাকায়, তারপর ঘর থেকে বের হয়, পা বাড়ায়। কিন্তু মেহরাজ তার জন্য তা সম্ভব হয় না। মেহরাজ তাকে আটকে দেয় নিজের হাত বাড়িয়ে। এশা ক্ষিপ্ত হয়ে বলে, ছাড়বি তুই আমায়, না উষ্টা খাবি? মেহরাজ এশার কোমর জড়িয়ে ধরে ওর কাছে নিয়ে বললে, এত চেষ্টা করলে কিন্তু সফল হলে না। এশা চমকে গিয়ে বলে, কিসের চেষ্টা? মেহরাজ হেসে বলে, জানো, তুমি যতবার ফাইলে প্রবেশ করার চেষ্টা করেছো ততবারই আমার ফোনে নোটিফিকেশন এসেছে। এশা বেশ ঘাবড়ে যায়, তাও জোর গলায় বলে, সমস্যা নেই, এই ল্যাপটপটি ভেঙে দেব যদি না কাটিস ওই ছবিগুলো। এশা এত বড় বড় কথা শুনে মেহরাজ তার ঠোঁটে হাত রেখে বলে, এই মুখ দিয়ে হাত তিতা কথা কিভাবে বের করো? ক্লান্ত হও না? এশা মেহরাজের হাতে ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে বলে, হাতও কথা বলে নাকি, যে কথায় কথায় হাত নাচে? মেহরাজ মুচকি হেসে এশার থুতনি আলতো চেপে বললেন, হাত পা ঠোঁট সবই কথা বলে। এ বলেই মেহরাজ এশার অধর কামড়ে ধরে নিজের অধর দ্বারা। এসে কি কম যায় না, সে সেই সুযোগ বুঝে মেহরাজের কাটা ঠোঁটে নিজের দাঁত বসিয়ে দেয়। মেহরাজ ব্যথায় কিছুক্ষণ আঁকড়ে ধরে রাখে, তারপর ছেড়ে দেয় আর নিজের ঠোঁটের রক্ত মুছতে মুছতে বলে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এত ভয়ঙ্কর বউ শত্রু না হোক মাবুদ। এসে মেহরাজের ঠোঁটের রক্ত নিজের হাতে মুছে দিতে দিতে বলে,
আমাকে বিয়ে করেছিস না, তোর বিয়ের শখ এবার মিটবে। রাতে সিলেট শহর তখন নিস্তব্ধ। আকাশে এক ফালি ম্লান চাঁদ, দূরে দু একটা বিমানের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। ঠিক রাত 3টার দিকে সিলেট এয়ারপোর্টের বাইরে কালো রঙের একটা সুটকেস হাতে এক ব্যক্তি দাঁড়িয়ে, তার চোখে এক অদ্ভুত স্থিরতা, ঠোঁটের কোণে রহস্যময়ী এক হাসি। চারপাশে যতই নীরব হোক, মনে তার ঝড়। একটা কালো এসইউভি এসে থামে ঠিক তার সামনে। ড্রাইভার দরজা খুলে দাঁড়ায়, ব্যাগটা গাড়িতে রেখে নিজেও উঠে পড়ে লোকটা। গাড়িটা ধীরে ধীরে এয়ারপোর্ট ছাড়িয়ে ছুটে চলে গ্রামের দিকে। গাড়ির জানালার কাঁচ নামিয়ে দিয়ে ঠান্ডা হাওয়া গায়ে মেখে লোকটা চোখ মুছে তাকায় অন্ধকার গ্রাম বাংলার দিকে। ঠোঁটের কোণে আরো একটু বাকিয়ে গলা নরম কিন্তু কঠিন স্বরে ফিসফিস করে বলে ওঠে, অনেক হয়েছে লুকোচুরি খেলা, এবার শুরু হবে সামনাসামনি লড়াই। তালুকদাররা, আমি আসছি। গাড়ির গতির সাথে সাথে তার কণ্ঠ কঠিন হয়ে ওঠে। অতি শীঘ্রই হবে মুখোমুখি লড়াই। হয়তো তোরা মরবি, নয়তো আমরা, কিন্তু শেষবারের মতো এই খেলার পর আর কোনো পালানোর রাস্তা থাকবে না। রহস্যময় হাসিটা ঠোঁটের কোণে রেখে সে চোখ বন্ধ করে, যেন মানুষ পটে আগত যুদ্ধের ছবি আঁকছে। অন্ধকার রাত, সিলেটের বাতাস আর সামনে অপেক্ষমান এক উত্তাল অধ্যায়ের পূর্বাভাস যেন তার কথায় ভেসে বেড়ায়। কিরে, তোর দিকে তোর বাপের চেয়েও বড় গলিচা। কণ্ঠস্বরটা ভারী, গভীর, তার ছিল আর রাগ মিশিয়ে আছে তাতে। চেয়ারের সাথে শক্ত করে বাঁধা এরিফ আতঙ্কে ছটফট করছে। হাতের বাঁধন খুলতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে, কিন্তু কিছুতেই পারছে না। ইসান আবার হুঙ্কার দিয়ে বলে, তোর বাপ চাচা এক জীবনে আমার ভয়ে আপন দেশে পা রাখেনি, আর তুই এখানে সিলেটে ঢুকলে, গ্রামের মাটিতেও পা রাখলে। ইসান সামনের দিকে খানিকটা ঝুঁকে আসে, ঠোঁটের কোণে একপাশে বিকৃত হাসি নিয়ে আবারও বলে, তোর কলিজা কি তোর কাপুরুষ বাপ চাচার থেকেও বড়? তারপর ইসান নিজেই মাথা নেড়ে বলে, হ্যাঁ, হয়তো বড় আছে, নয়তো তুই আমার সামনে দাঁড়াতে সাহস পেতি না। এরিক দ্রুত নিজের ভাবনা গুছিয়ে নিল। আতঙ্ক তার শরীরের প্রতিটি কোষে শিহরণ তুললেও মুখে শান্ত থাকার চেষ্টা করলো। তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই, আমায় ছেড়ে দাও। আমি শুধু আমার দেশের বাড়ি দেখতে এসেছি। কথাগুলো মুখে বললেও ভেতরে ভেতরে সে জানে কিছুই ঠিক হচ্ছে না, তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। কতদিন ছায়ার আড়ালে লুকিয়েছিল, কিন্তু ইসানের চোখ এড়ানো সম্ভব হয়নি। দেশে আসতেই সে ভেবেছিল হয়তো এখানেই তার শেষ, কিন্তু ইসান কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু মাথা সামান্য কাত করে হাসিবের দিকে তাকিয়ে বলল, ওরই ওর বাড়িতে ছেড়ে দে। একথা শুনে জয়নাল হতভম্ব হয়ে গেল। ইসান উঠে গিয়ে গোডাউনের বাইরে চলে গেল। জয়নাল ওর পেছনে যেতে বলল, ভাইজান, আপনি এরে মারবেন না? ইসান এবার একটু হাসে, গাড়ি দরজা খুলতে খুলতে বলে, ও এসেছে আমার নির্বাচনে গণ্ডগোল করতে, ওর বাপ চাচা পাঠিয়েছে, তা আমি জানি, কিন্তু বড় ওদের ধরতে হলে ছোট ইঁদুরকে ফাঁদে ফেলতে হয়। জয়নাল এবার বুঝে গেল ইসান ছোট মাছকে এখনই মারতে চায় না, সে অপেক্ষা করবে, বড় শিকার ধরার জন্য অপেক্ষা করতে জানে সে। গাড়ি এগিয়ে চলল বিশাল এক সমাবেশের উদ্দেশ্যে। নির্বাচন আর মাত্র কদিন পর। প্রতিদ্বন্দ্বীরা নানান দিক থেকে আঘাত হানার চেষ্টা করছে, কিন্তু ইসান এসব নিয়ে ভাবে না। তার একটাই লক্ষ্য, এই নির্বাচনে জিততেই হবে। তার জন্য যা করতে হয় সে করবে, যদি 100টা খুন করতে হয় তাহলেও। কেউ তার পথে বাধা হয়ে দাঁড়ালে তাদের সরিয়ে দিতে সে বিন্দুমাত্র পিছপা হবে না। ক্ষমতা তার চাই এবং তা সে নিয়েই ছাড়বে। এহসান মেহনুরকে বাড়িতে রেখে গেছে, কিন্তু মেহনুরের মন কোথাও বসে না। এই ঘর, এই দেয়াল সবকিছু যেন তাকে শূন্যতায় ভরিয়ে তুলছে। তার মন টানছে অন্য কোথাও, তার নিজের বাড়িতে, যেখানে তার বাবা, ভাই, ছোট ভাই, বোনেরা আছে, যেখানে আছে তার নুরি ফুল, তার সবচেয়ে আপন আরেক অপরজনকে, তার এশা। সন্ধ্যার পর সবাই মিলে অনেকক্ষণ গল্প করছিল, হাসছিল, সময় কাটাচ্ছিল, কিন্তু যখন একা ঘরে ফিরল তখন বুকের ভিতরে শূন্যতায় এসে আর একটু গভীর হলো। চারপাশে তাকিয়ে থাকে মেহনুর, অজানা এক কষ্টে মন ভরে যায়। এহসানকে আজ সারাদিন একবারও দেখেনি, কোথায় আছে, কি করছে কিছুই জানে না, কিন্তু বুকের ভিতরে একটা অস্থিরতা লেগেই আছে। ধীরে ধীরে উঠে দাঁড়ায় মেহনুর, কাপড় রাখার কক্ষে প্রবেশ করে, হাত বাড়িয়ে এহসানের আলমারিটা খুলে ভেতরে থাকা এহসানের গায়ে মাখা একখানা চাদর বের করে নিয়ে আসে। চাদরটা গায়ে জড়িয়ে নেয়। নিজের গায়ে চাদর জড়িয়ে নিতেই একটা প্রশান্তি নেমে আসে ওর ভেতরে। এহসানের গায়ের ঘ্রাণ লেগে আছে এতে। ঈশার নামাজ অনেক আগেই পড়ে নিয়েছে, কিছুক্ষণ তেলাওয়াত করেছে,
মন কিছুটা শান্ত হলেও একটা উদাসীনতা রয়ে গেছে। বিলকুনির সোফায় এসে বসে পড়ল মেহনুর। চোখ আটকে আছে অন্ধকার আকাশের দিকে। সামনে পথঘাট একেবারেই ফাঁকা। রাত গভীর হচ্ছে, কিন্তু তার অপেক্ষা শেষ হচ্ছে না। সে অপেক্ষা করছে এহসানের জন্য। সবাই ভালোভাবেই সফল হলো। গাড়িতে ওঠার পর হাসিব একরকম তাচ্ছিল্যের স্বরেই বলল, এহসান জয়নালের দিকে তাকিয়ে মুচকি হাসল। এত ভাবা ভালো নয়, জনতার মন কোন দিকে যায় তা বলা কঠিন। হাসিব গাড়ি চালাতে চালাতে বলে। এহসান আবারও হাসল, তবে এবার সেই হাসির মাঝে ছিল রাজনীতির কঠিন বাস্তবতা। এটা রাজনীতির খেলা, এখানে নেবে এসব মানায় না, এখানে মানায় নিতে হবে। জয়নাল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলে, ভাইজান, তোমার কি মনে হয় রসিম দেশে আসবে? এহসান একপাশে তার ছেলের হাসি দিয়ে বলল, দেখে নিস, আগামী 10 দিনের ভেতরে সে দেশে ফিরবে, কারণ ওর ছেলে ওকে আশ্বাস দেবে আমি কিছু করব না, আর সে আশ্বাসে সে পা রাখবে নিজের দেশে। তারপর খানিক থেমে গলায় এক ভয়ঙ্কর দৃঢ়তা এনে বলল, আর যেদিন পা রাখবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে, সেদিন আমি মন ভরে তৃপ্তি নিয়ে ওদের রক্ত দিয়ে গোসল করব। এরিককে তার আপন জমিদার বাড়িতে পৌঁছে দেওয়া হলো, কিন্তু সে জানে না এখানে সে থাকতে পারবে কিনা। বাড়ির গেট অব্দি বন্ধ হয়ে আছে, বিধ্বস্ত গাছপালায় ঢেকে গেছে পথ। একসময় যে বাড়ি ছিল প্রাণবন্ত, এখন সেখানে যেন এক মৃতপরীর নিস্তব্ধতা। আপন ঘরের গেটে দাঁড়িয়ে থাকে সে, কিন্তু প্রবেশ করা আর হয় না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একবার চারপাশে চোখ বুলিয়ে নেয়, তারপর ফিরে রওনা দেয় টাউনের দিকে। গাড়ি নেই, তাই হেঁটেই গ্রাম পেরোতে হবে। সে জানে এহসান তাকে দয়া করে মুক্তি দেয়নি, বরং তার বাপ চাচাদের বের করে আনার জন্যই তাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু সে কি আর কোম্পানির মাল? সে জানে শুধু এহসান নয়, তার বাপ চাচারাও তার জন্য অপেক্ষা করছে। তাদের প্রতিশোধের আগুন যেমন জ্বলছে, তেমনি তার বুকেও জ্বলছে জেদের আগুন। সে এসেছে পাকাপোক্ত পরিকল্পনা করে, একটা না একটা তো সফল হবেই, একটা না একটা। তবে হুট করে কিছু করা যাবে না, তার নিজেকে দুর্বল দেখাতে হবে সবার সামনে, শিকারীর সামনে যেন সে দুর্বল এক শিকার। তাহলেই এহসানের সন্দেহের চোখ তাকে ছাড়বে, আর সে আরো সময় পাবে। আর এই সময়ের মধ্যেই সে চাল দেবে এমন এক দান, যাতে পুরো খেলার চালচিত্র বদলে যায়। সে ধীরে ধীরে হাঁটতে থাকে, তার প্রতিটা পা পড়ছে এক নতুন যুদ্ধের দিকে। একদিন ছোট তালুকদার বাড়িতে রাতের খাবার খাচ্ছেন সবাই। সব পুরুষের পাশেই আপন বেগম দাঁড়িয়ে আছেন, শুধু মেহেরুবের পাশেই নেই। এসে দাঁড়িয়ে আছে মেহেরাজের পাশে। এতদিন না হয় মেহেরাজ আর মেহেরুব দুজনেই বেগম ছাড়া ছিলেন, কিন্তু এখন মেহেরুব একা। আর মেহনুর থাকতে তার বাবা আর ভাই দুজনকে তিনিই দেখে নিতেন। এখন মাঝারুল সাহেব নিজের মায়ের হাতে রান্না করা খাবার খান। আগে খেতেন মেয়ের হাতে, কিন্তু মেয়ে তো আর এখন নেই। আর মেহরুব তার একাই নিজে নিজে খেতে হয়। তৌফিক তালুকদারের বিষয়টি লক্ষ্য করেন। তিনি বড় গলায় ডাক দেন নিজের মেয়েকে, নুরি আম্মা এদিকে আসো তো। হঠাৎ তার ডাকে সবাই বেশ চমকে তাকান তার দিকে। বাবার ডাক শুনে নুরি মুহূর্তের মধ্যেই হাজির হয়। নুরি টেবিল থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে বলে, জি বলুন আব্বা। তৌফিক তালুকদার এক পলক মেহরুবের দিকে তাকিয়ে বলেন, নুরি মেহেরুনের কিছু লাগবে কিনা দেখো। ওনার কথায় সবাই চমকে তাকান, মেহরুবও। তবে কেউ কিছু বলে না। তৌফিক তালুকদার আবার আদেশের গলায় বলেন, এখন থেকে প্রতি উক্ত খাবারের সময় তোমায় যেন আমি মেহেরুনের পাশে দেখি। নুরি কিছু মুহূর্ত হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে বলে, আচ্ছা আব্বা, আমি আপনার কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। মেহরুব মনে মনে বেশ খুশি হয়। এখন থেকে সে তার নুরি ফুলের হাতের রান্না খাবে। নুরি কাপা পায়ে এসে দাঁড়ায় মেহরুবের চেয়ারের পাশে। কেন জানি বেশ অস্বস্তি লাগছে তার। নুরি স্পষ্ট দেখতে পায় মেহরুব খাবার খাচ্ছে অনেক কষ্ট করে, বারবার হাতে ভাত মেখে রেখেই দিচ্ছে। বোঝাই যাচ্ছে সাহেব কোনো আকাজ করতে গিয়ে হাত কেটে ফেলেছে, হয়তো বেশি কেটেছে, তাই এত কষ্ট হচ্ছে। ইস, যদি তাকে মুখে তুলে দিতে পারতাম তবে হয়তো ভালো হতো। নুরি মেহরুবের হাতের দিকে তাকিয়ে এসব ভাবছে। তখনই ওর চাচা সাইকুল সাহেব বললেন, মেহরুব থতমত খেয়ে যায় চাচার এমন কথায়। নুরিও বেশ ঘাবড়ে যায়, মনে মনে তো এটাই চেয়েছিল, তাই বলে এত তাড়াতাড়ি বাস্তব হয়ে যাবে? নুরি মাথা নাড়িয়ে উত্তর দেয়, আচ্ছা। এ বলে রান্নাঘরের দিকে যায়, নিজের হাত ধুয়ে একটা বাটিতে মেহরুবের হাত ধোয়ার জন্য পানি নিয়ে আসে। এদিকে এসা মেহেরাজকে ভালোভাবেই খাবার তুলে দিচ্ছে। মেহেরাজ তো ভেবেছিল
এখানেও গালাগালি করবে, কিন্তু আল্লাহর কি এক দয়া। এশার ভেতরে যে কি ঢুকেছে, সে আজ মেহেরাজকে বেশ সম্মানই দিচ্ছে। মেহেরাজ মনে মনে ভাবে, সমস্যা কি? আমার সামনে সম্মান দিচ্ছে, ঘরে গিয়ে লাঠিও যদি মেরে দেয় তাতেই আলহামদুলিল্লাহ। নুরি একটা বাটিতে পানি নিয়ে এসে মেহরুবের পাশে চেয়ারে আলগা করে বসে। তারপর মেহরুবকে উদ্দেশ্য করে বলে, হাতটা ধুয়ে নিন, আমি খাইয়ে দেবো। নুরির বেশ লজ্জা লাগছে, কারণ পারে না তার দাদাজান আর দাদিজান তাকে নিয়ে মজা করে, আর এসা তো করবেই। তার চাচিরাও বেশ মজার মানুষ, ঠিকই তাকে নিয়ে হাসাহাসি করবেন। মেহরুব এক পলক তাকায় নুরির দিকে, তারপর বাটিতে হাত ডুবিয়ে দেয়। মেহরুবের হাত ধোয়া শেষ হলে নুরি টেবিলের উপরে বাটি রেখে নিজের হাত দিয়ে মেহরুবের হাত আলতো করে ধরে। তারপর ধীর কণ্ঠে বলে, দাঁড়ান, পানি তুলে দিই হাতে, তাহলে আর বেশি কষ্ট হবে না। এই বলে নিজের পরনে থাকা নরম কাপড়ের তৈরি নামাজের হিজাব দিয়ে আলতো করে অতি যত্ন সহকারে মেহরুবের হাত মুছে দিতে থাকে। বাপ চাচার সামনে এসব করতে বেশ লজ্জা লাগছে তার, কিন্তু এটা তো তার বাপ চাচারই আদেশ। হাত মুছে দিয়ে নুরি মেহরুবের প্লেট নিজের হাতে তুলে নেয়। মেহরুব কিছুটা ওর দিকে ঘুরে যায়। নুরির নরম হাতে যত্ন সহকারে আপন পুরুষের মুখে খাবার তুলে দেয়। মেহরুব চোখ বন্ধ করে নেয়। আজ কয়েক মাস পর আর কারো হাতে খাবার খেল। আগে সবসময়ই মেহনুর ওকে খাইয়ে দিত, কারণ ওর হাত পা সবসময় এদিক ওদিকে কাটা ছেড়ে থাকতো। কিন্তু এখন তো বোন নেই, তাই কেউ মুখে তুলে আর খাওয়ায় না। আজ এতদিন পর কেউ মুখে তুলে দিল, তা হয়তো যত্নে। আর যে দিল সে তো তারই আপন বেগম। বেশ ভালো লাগছে মেহরুবের বিষয়টা। এদিকে মেহেরাজের খাওয়া শেষ। সে উঠে এসার অন্যায় হাত মুছতে মুছতে তার কানে ফিসফিস করে বলে, বউ, তাড়াতাড়ি ঘরে এসো এই মুহূর্তেই, নয়তো সবার সামনে ঘরে নিয়ে যাব। এসে সামনের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, নিচে তো খেয়ে দিয়ে আরাম পেয়ে গেছিস, এখন কি আমি না খেয়ে থাকবো? মেহেরাজ চারপাশে তাকিয়ে বাঁকা হেসে বলে, ওহ সরি, তাহলে খেয়েই আসো, বেশ এনার্জির প্রয়োজন হবে। এ বলেই মেহেরাজ ঈশার ওড়না ছেড়ে দিয়ে উপরের দিকে চলে যায়। ঈশার আগে দাঁত চেপে মেহেরাজের যাওয়ার পানে এক পলক তাকিয়ে তার খাবারের প্লেট নিয়ে রান্না করে যায়। নুরি মেহেরুবকে খাওয়াতে খাওয়াতে এক পলক ওদের দিকে তাকায়, তারপর মুচকি হেসে ওঠে। মেহেরুব এক দৃষ্টিতে তার নুরি ফুলের সেই মনোমুগ্ধকর হাসি দেখতে পায়। মেয়েটা যেমন সুন্দর, তেমনই সুন্দর তার প্রতিটি আচরণ, তেমন সুন্দর তার হাসি। মানুষ সব দিক দিয়ে এত স্মুথ হয় কি করে? এটাই মেহেরুব খুঁজে পায় না। তার মতো শ্যামবর্ণের পুরুষের কপালে এত সুন্দর মেয়ে লেখা আছে, এটা ভাবতেই অদ্ভুত লাগে মেহেরুবের। নুরিকে মেহেরুব আলগোছে বলে, এভাবে হাসিস না, তোর ওই হাসি আমার আত্মার অবধি উত্তাল করে দিবে। মেহেরুব ওর এমন কথায় নুরির মুখ সাথে সাথেই শুকনো হয়ে আসে। অবাক হয়ে সে প্রশ্ন করে, আমি হাসলাম আমার মুখ দিয়ে, সেটা আপনার আত্মা যাবে কি করে? মেহেরুব মৃদু হেসে বলে, বোকা নুরি ফুল, তুই এসব বুঝবি না। নুরিফুল ঠিক কত বছর পর নুরির মেহেরুব ভাই তাকে এই নামে ডাকলো তা তার মনে নেই। সেই ছোটবেলায় মেহেরুব তাকে নুরিফুল বলেই ডাকতো, কিন্তু বড় হওয়ার পর কখনোই ডাকেনি, আজ প্রথম। নুরি মেহেরুবের মুখে খাবার তুলে দিতে দিতে বলে, মেহরুব ভাই, আবার ডাকবেন না। আবেগের তাড়নায় নুরি নিজের মনের আবদার সামনাসামনি প্রকাশ পেয়ে যাচ্ছিল, তবে যখন বুঝে কি বলছে তখন মাঝপথে বন্ধ হয়ে যায়। মেহেরুব মুচকি হেসে বলে, ডাকবো, এখন থেকে সারা জীবন ডাকবো, নুরি ফুল বলেই ডাকবো। নুরি লজ্জায় পড়ে যায়। কি থেকে কি হচ্ছে, বেশ অবাক হয়ে যাচ্ছে সে মেহেরুবের আচরণে। হয়তো তাহাজ্জুদের মোনাজাতে কান্না করা দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, তাই হয়তো তার মেহেরুব ভাই তার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। মেহেরুবকে খাইয়ে নুরি মেহেরুবের এটু খাবার অতি আবেশে মুখে পড়ে নেয়, আর খাবার খায় না। যতটুকু ছিল ততটুকুই খেয়ে উঠে যায়। মেহেরুব যাওয়ার পর বাড়ির সব মহিলারাও টেবিলে বসে পড়েন। এসে ভেবেছিল হয়তো ও বাড়ির মহিলাদের তাকে কটু চোখে দেখবে, কিন্তু সে ভুল। তারা নিজের বোনের মতোই আপন করে নিয়েছে তাকে। নুরি উঠে গিয়ে দেখে মেহেরুব ছোটদের সাথে বসার ঘরে সোফায় বসে টিভিতে ইসলামিক কি যেন একটা হাদিস শুনছে। তাদের বাড়ির পিচ্চিরা একটা কাজ নিয়েই পড়ে, সেটা হলো কে কার থেকে বেশি হাদিস পারে, তার ব্যাখ্যা পারে, কে কোরআনের কোন আয়াত পারে বুঝিয়ে বলতে। এসব প্রতিযোগিতা তাদের মধ্যে লেগেই থাকে। নুরি একটা মলম নিয়ে মেহেরুবের সামনে যায়, তারপর মেহেরুবকে মলম দিয়ে দিয়ে বলে, মেহরুব ভাই, এটা লাগিয়ে নিন, হাতে ব্যথা কমে যাবে। মেহেরুব নুরির কথায় বিরক্ত নিয়ে বলে, আরে দূর, এসব টুকটাক কাটার জন্য ওষুধ লাগাতে হয় নাকি? এমনি ঠিক হয়ে যাবে।
নুরি জানে মেহরুব আস্ত একটা অলস লোক, নিজের বেলায় খুবই অলস। এত এত ঝড়ঝাপটা নিজের উপর দিয়ে গেলেও কোনো অভিযোগ করে না, উল্টো এসব কিছুই না বলে উড়িয়ে দেয় সব। নুরি মেহরুবের পাশে ওষুধটা রেখে যেতে যেতে বলে, আশা করি আমার কথাটি রাখবেন। মেহরুব এক পলক নুরির যাওয়ার পানে তাকিয়ে ওষুধটা নিজ হাতে নিয়ে লাগিয়ে দেয় হাতে। এদিকে এসা ঘরে এসে দেখে মেহরাজ বিছানায় শুয়ে আছে। এটা দেখে তো ওর ঠান্ডা মেজাজ গরম হয়ে যায়। এসে ক্ষিপ্ত হয়ে বিছানার দিকে এগিয়ে বলে, আমি কোথায় ঘুমাবো? মেহরাজ নিজের হাত এগিয়ে দিয়ে এশাকে দেখিয়ে বলে, এখানে। এশা চোখ বন্ধ করে নিজের রাগকে সামলাতে চেষ্টা করে বলে, আমি এখানে ঘুমাবো না। মেহরাজ মুচকি হেসে বলে, সমস্যা নেই, তাহলে তুমি বিছানায় ঘুমিয়ে যাও, আর আমি তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাব, সেদিন রিসর্টে যেভাবে ঘুমিয়েছিলাম। হবে তো বউ? এশা মেহরাজের দিকে তাকিয়ে বলে, বাবা মেহেরাজ, বেশি উড়িস না। আজ কিন্তু আমার পায়ে জুতো আছে, তাই একটা বাড়িও মাটিতে পড়বেন না। বাবা কথা শুনে মেহরাজ এর বেশ রাগ হয়। মেহরাজ এক লাফ দিয়ে উঠে এশার দিকে তাকিয়ে বলে, এশার বাচ্চা, চুপচাপ এসে ঘুমিয়ে যা, নয়তো বিয়ের দিন রাতে যে কাজ অসম্পূর্ণ রেখেছি তা আজ ঠায় ঠায় পূরণ করব। এশা কি এসবে ভয় পাওয়ার মেয়ে? এশা উল্টো বিছানায় দুই হাঁটু দিয়ে ভর করে বসে মেহরাজের কলার চেপে ধরে দাঁত চেপে বলে, যে হাত দিয়ে ছুবি সে হাতই কেটে রেখে দিব, ভুলে যাস না আমি এশা তালুকদার। মেহরাজ তো এবার মোক্ষম সুযোগ, আর দেরি না করে এশার কোমর জড়িয়ে ধরে একদম নিজের মুখের সামনে ধরে বলে, তোমায় শুধু শুভ না, তোমার সাথে সংসার করে 4-5টে বাচ্চার বাপ হয়ে দেখাবো এশা তালুকদার। মনে রেখো, আমিও মেহেরাজ সিদ্দিক। এশা মেহরাজের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই তাহলে নিজেকে এই পরিবারের কেউ মনে করিস না? মেহরাজ বলে, হ্যাঁ মনে করি, এ পরিবারই আমার সব, এটাই আমার অস্তিত্ব, এখানেই বড় হয়েছি আমি। তবে সত্য তো সত্যই, আমি মেহনাজ তালুকদার নয়, আমি মেহেরাজ সিদ্দিক। আমার বাবা ওয়াজেদ সিদ্দিক, তাই সেই ক্ষেত্রেও আমিও মেহেরাজ সিদ্দিক। এশা মেহরাজের হাতের বাঁধন দেখে বেরিয়ে আসতে অনেক নড়াচড়া করে, কিন্তু মেহরাজ ওকে আরো শক্ত করে আঁকড়ে ধরে রাখে। এশা এতে চোখ রাঙিয়ে বলে, মেহেরাজ ছাড় বলছি, নয়তো উষ্টা খাবি কিন্তু এখন। মেহরাজ উল্টো এশার ওড়না ওর থেকে ছাড়িয়ে নিয়ে ওর চুল ছেড়ে দিয়ে এশার চুলে হাত বোলাতে বোলাতে বলে, রাতে যখন ধরেছে তখন আর সকালে আগে ছাড়বো না। এই বলেই মেহরাজ এশাকে নিয়ে বিছানায় পড়ে আর এশাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে দেয়। এশার কোলা চুলে মুখ গুজে দেয়। এশা চিল্লিয়ে বলে, আমার কবরে যত বিচ্ছু তৈরি হবে দেখছি সব, শুধু তৈরি তোকে গালি দিয়ে। ছাড় বলছি নম্রত। মেহরাজ এশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর ঘাড়ে দাঁত বসিয়ে দিয়ে আর বলে, আর একটা গালি মুখ থেকে বের করছো তো এই দাঁত সারা জীবনে বসবে, অসভ্য মেয়ে। এশার শরীর অবশ হয়ে আসে মেহরাজের স্পর্শে। এশা চুপ হয়ে যায়, আর মেয়েরা সে এশার ঘাড়ের মুখ গুজে ঘুমে তলিয়ে যেতে থাকে। রাত তখন প্রায় দ্বিপ্রহর ছুঁই ছুঁই। রাস্তার পাশে এক চায়ের টং দোকানের সামনে বসে আছে এহসান, হাসিব আর জয়নাল। হালকা হলুদ আলোয় ঝলমলে দোকানটা আশেপাশের অন্ধকারের তুলনায় বেশ উজ্জ্বল। আশেপাশে কয়েকজন মাঝরাতের অতিথি, কেউ চা খাচ্ছে, কেউ বা ধোয়া ছাড়ছে আকাশের দিকে। ইসান হাতের গরম চায়ের কাপটা নিয়ে চুমুক দিতে দিতেই ভাবলো, চায়ের স্বাদ যতই স্পেশাল হোক না কেন, টং দোকানের এই চায়ের মতো উদ্যমী আর কিছুই হতে পারে না। তার মনে হয় আসল স্বাদটা চায়ের মধ্যে নয়, বরং এই আড্ডার মধ্যে লুকিয়ে আছে। আর হাসিবার জয়নাল, এরা দুইজন তো চাখর, ঘন্টার মধ্যে 2 কাপ চা না খেলে তাদের চড়েই না। বিশেষ করে জয়নাল তো এক কাঠি সরেশ। এহসান আর হাসিব যখন মাত্র 1 কাপ শেষ করে, তখন জয়নাল ইতোমধ্যে 2 কাপ সাবার করে ফেলেছে। এহসান কাপটা টেবিলে নামিয়ে জয়নালের দিকে তাকিয়ে বলল, বেশি চা খাইস না, নইলে আবার লিভার কিডনি ফাইটটা যাবে। হাসিব হো হো করে হেসে উঠল। এহসান মুচকি হেসে হাসিবের দিকে তাকালো। তাহলে ও বেঁচে আছে কিভাবে? জয়নাল তখন আর এক কাপ চা নিয়ে বসেছে। কাপটা হাতে নিয়ে বিরক্ত মুখে বলল, ভাইজান, ওর কথা তুমি শুনো না, ও একটা শালা ইবলিস, সব সময় আমার পিছে লেগে থাকে। এহসান চায়ের কাপে আর একটু চুমু দিল। ধোঁয়া উঠছে কাপ থেকে, সেই সাথে কথাগুলো যেন ধোঁয়ার মতো হালকা হয়ে মিলিয়ে যাচ্ছে বাতাসে। নির্বাচন শেষ হলেই তোদের 2টার বিয়ে করে দেব, এরপর আর তোদের একজনের পিছে আরেকজন লাগার সময় পাবি না, নিজের বউ নিয়ে ব্যস্ত থাকবে। হাসিব মুচকি হেসে চোখ ছোট করলো।
এহসান হাসতে হাসতে বলল, আর শালা, আমি তো ভাবছি আল্লাহ যদি আমার ছেলে দেয়, তোদের দুইজনে দুই মেয়ে নিজের ঘরে তুলবো। তোরা তোমার ব্যাটাকে শ্বশুর হবি তখন, তারপর কইরা নে নাতি নাতির খেলা। জয়নাল আর হাসিব মৃদু হেসে মাথা নাড়ালো। এহসান এই কথাটা প্রায় বলে, যদি আল্লাহ তাকে দুইটা ছেলে দেন তাহলে হাসিবের এক মেয়ে আর জয়নালের এক মেয়ে নিজের ছেলের দুই বউ করে নেবে। কথাটা বলার সময় ওর চোখে এক ধরনের স্বপ্নের আলো খেলে যায়। একটা বড় পরিবার, সবাই একসাথে, হাসি খুশি একটা জীবন। রাতের নীরবতা ধীরে ধীরে আরো গভীর হয়ে যেতে থাকে। চায়ের ধোঁয়া মিলিয়ে যায় বাতাসে, কিন্তু আড্ডার উষ্ণতা থেকে যায় ঠিক আগের মতোই। অনেকক্ষণ তিন ভাই মিলে আড্ডা দিয়ে এবার বাড়ির পথে পা বাড়ায় এহসান। রাস্তা নিস্তব্ধ, শহরের ব্যস্ততা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। আকাশে চাঁদের আলো ছড়িয়ে আছে, কিন্তু এহসানের মন অন্য কোথাও। অন্যদিকে মেহনুর বেলকুনিতে বসে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। রাত 10:30 থেকে বসে আছে, এখন বাজে 12টা। এহসানের আসার কোনো খবরই নেই। তাই উজু করে এসে কোরআন তেলাওয়াত শুরু করেছে। পবিত্র আয়াতের প্রতিটি শব্দ তার হৃদয়ে প্রশান্তি ছাড়িয়ে দেয়, কিন্তু অপেক্ষার এক ধরনের উদ্বেগ যেন তাকে ছাড়তেই চায় না। হঠাৎ বাইরে গাড়ির শব্দ কানে এলো। কোরআনের খাত বন্ধ করে উঠে দাঁড়ায় মেহনুর। গেটের দিকে তাকিয়ে দেখে এহসান। তার হৃদস্পন্দন একটু বেড়ে যায়। দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। সদর দরজা খুলে দেয়। দরজার কড়া নাড়ার আগেই দরজা খুলে যায়, আর এহসান বুঝে যায় এটা তার আপন মেহগমি। একটু মুচকি হেসে তাকায় মেহনুরের দিকে। মেহনুরও শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন অভিমান লুকানো সেই চোখের তারায়। তার পরনে কালো নামাজের লম্বা হিজাব হাঁটুর নিচ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এহসানের চোখ আটকে যায় এই নারীর কবুতরের বাচ্চার মতো নিষ্পাপ, অথচ কি রহস্যময় এক সৌন্দর্য। মেহনুর চোখ নামিয়ে নিচু কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। এহসান হাসি খুশি মুখে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এরপর কিছু না বলে বাইরেই দাঁড়িয়ে থাকে, বুকের দুই হাত ভাঁজ করে। ক্লান্ত শরীর, চোখ তৃষ্ণার্ত দৃষ্টি, সারাদিন এই মুখটা দেখেনি। এখন মনে হচ্ছে চিরকাল শুধু এই মুখখানা দিকেই তাকিয়ে থাকবে। মেহনুর বিরক্ত চোখে তাকায়। ভেতরে আসবেন নাকি বাকি রাত বাইরে থাকবেন? এহসান হালকা হেসে গা এলিয়ে ভিতরে প্রবেশ করে। মেহনুর দরজা বন্ধ করলেই হঠাৎ এহসান তাকে শক্ত করে জড়িয়ে ধরে। মেহনুর কিছুটা বিস্মিত হয়, কিন্তু আজ প্রথমবার নিজ ইচ্ছায় আলতো করে হাত রাখে এহসানের পিঠে। এহসান মেহনুরকে আরো শক্ত করে চেপে ধরে, গভীর গলায় ফিসফিস করে বলে, তোমার এই নরম শরীরটা যতক্ষণ আমার বুকে লেপটে থাকে, ততক্ষণই আমার দেহে প্রাণ থাকে। তারপর আস্তে করে মেহনুরকে আলগা করে, তার মুখে হাত রাখে। মেহনুর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আপনার এসব করতে ক্লান্ত লাগে না? এহসান মৃদু হেসে বলে, তোমার নেই তাকালে আমার সব ক্লান্তি প্রশান্তিতে পরিণত হয়। এরপর আর কিছু না বলে মেহনুরের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। মেহনুরের ভিতরটা তুরু তুরু করে। এটা তাদের ঘর না, যদি কেউ দেখে ফেলে। কিন্তু বাধা দেওয়ার কথা মনে আসলেও দেয় না, শুধু চোখ বন্ধ করে অনুভব করে এহসানের উষ্ণতা। কিছুক্ষণ পর এহসান ধীরে ধীরে তাকে ছেড়ে দেয়। মেহনুরের লজ্জার মুখ আরো লাল হয়ে যায়। এহসান প্রশান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। এহসান হাসি মুখে মাথা নাড়ে। মেহনুরের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে ঘরের দিকে চলে যায়। মেহনুর রান্নাঘরের দিকে এগিয়ে যায়, মনে এক অদ্ভুত প্রশান্তি নেই। রাতের ছাদ দুটি নীরব প্রতিচ্ছবি। তার রাত গভীর, আকাশে অসংখ্য তারা জ্বলজ্বল করছে। এহসান আর মেহনুর ছাদে দাঁড়িয়ে আছে। মেহনুর এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে, আর এহসান তাকিয়ে আছে মেহনুরের দিকে। তার কাছে ভয়ঙ্কর সুন্দর বলতে একটাই জিনিস, তার নারী। তার জন্য আকাশের সৌন্দর্যের কোনো মূল্য নেই, যে তার নারীকেই এর চেয়ে বেশি সুন্দরে ঘেরা মনে করে। কিছুক্ষণ চুপ থাকার পর মেহনুর ধীর কণ্ঠে বলে, কিছু প্রশ্নের উত্তর দেবেন? এহসান গম্ভীর গলায় জিজ্ঞেস করে, কেমন প্রশ্ন? মেহনুর দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনাকে আপন করার কথা ভাবলেই কিছু প্রশ্ন আমার সামনে এসে দাঁড়ায়। এহসান একটু অন্যমনস্ক হয়ে যায়। কি সেগুলো? মেহনুর আকাশ থেকে দৃষ্টি সরিয়ে এহসানের পানে তাকায়। আমার বাপ চাচাকে আপনি এত ঘৃণা করেন কেন? আমি জানি তারা ভুল করেছে, কিন্তু আসল সত্যটা কি? এহসান চোখ নামিয়ে নেয়, গভীর শ্বাস নেয়। থাক, প্রয়োজন নেই এসব জানার, শুনলে ঠিক থাকতে পারবে না। মেহনুর মলিন হাসে। সত্য কখনো চাপা থাকে না, আমি যেভাবেই হোক জানবই। তাই আপনার মুখ থেকেই শুনতে চাই, বলুন না দয়া করে। এহসান তিক্ত হেসে বলে, সত্যি শুনতে চাও? মেহনুর মাথা নাড়ে।
হ্যাঁ, শুনবো। এহসান আরেকবার তিক্তভাবে হাসে, তারপর গম্ভীর কণ্ঠে বলা শুরু করে। সালটা 2007-এর শেষের দিক। মেহেরাজ আর তুমি তখন তালুকদার বাড়ির অংশ। আমি তখন হয়তো 10 কিংবা 11 বছরের একটা বাচ্চা। তুমি তো জানো আমার ভাই বোন আবার দ্বিতীয় পক্ষের সন্তান। আব্বার প্রথম স্ত্রী অ্যানিমা বেগম মানে আমার বড় খালা কম বয়সে ক্যান্সারে মারা যান। রেখে যান 3 সন্তান, বড় ভাই মারুফ, ছোট ভাই নীরব আর সবার বড় বোন আলিফা। বড় মা মারা যাওয়ার পর আব্বা তার প্রথম স্ত্রীর ছোট বোনকে বিয়ে করেন, মানে আমার আম্মাকে। আর মেজো বোনকে তোমার দাদাই বিয়ে করেন আব্বার বিয়ের 1 বছর পর। এহসান দীর্ঘশ্বাস ফেলে মেহনুরের দিকে তাকায়। মেহনুর তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, যেন আরো কিছু জানার অপেক্ষায়। এহসান আবারও চাপা শ্বাস ফেলে বলতে শুরু করে। অতঃপর 2007 সালের শেষের দিকে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়, মৃত্যুর তাণ্ডব। পাশের গ্রামের জসিম জমিদার তখন বেশ ক্ষমতাবান ছিলেন। তার 2 ভাই সহ পুরো এলাকা নিয়ন্ত্রণ করত। তাদের সঙ্গে আমাদের জমিনের দীর্ঘদিনের বিবাদ চলছিল। জায়গাটা আমাদের, অথচ তারা নিজেদের দাবি করত। আব্বার চাচা বছরের পর বছর লড়ে গেছেন, কিন্তু কেউ এক আঙুলও ছাড় দেয়নি। কিন্তু হঠাৎই আপনজনের মধ্যে ফাটল ধরে। চাচা আলাদা হয়ে যেতে চান, আব্বা চেষ্টার ত্রুটি রাখেননি, কিন্তু শেষমেশ ভাগ দিতে হয়। জমির অর্ধেক দিয়ে দেন চাচাকে, তবে তালুকদারকে যে 7-8টি বড় মঞ্চল ছিল তা তিনি রেখে দেন। এরপর থেকে পরিস্থিতি আরো খোলা হতে থাকে। চাচা ক্ষিপ্ত হয়ে যায়, চেয়েছিলেন শুধু জমি নয়, গুপ্ত সম্পত্তিগুলো, কিন্তু আব্বা রাজি হননি। প্রতিশোধ স্পৃহায় চাচা সে জমিটি জসিমদের দিয়ে দেন, যা নিয়ে তারা এতদিন লড়ছিল। এবার তারা আমাদের পুরোপুরি ধ্বংস করতে উঠে পড়া লাগে। আব্বা চেয়ারম্যান পদে দাঁড়ান। জসিমে তখন হুমকির পর হুমকি আসতে থাকে। আব্বাকে, বড় ভাইদের সবাইকে জানে মারার ভয় দেখানো হয়, যাতে পদ ছেড়ে দেওয়া হয়। কিন্তু আব্বা অটল ছিলেন, ভাইজানরাও। এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলে। ঈদের পরদিন আম্মা, আমার বড় ভাই এনাম, ইমরান এসব সবাই নানা বাড়ি যান। বাড়িতে রই আমি, বড় আপা, আব্বা, বড় ভাইজান, ছোট ভাইজান, বড় ভাবি আর 10 বছরের ভাতিজা আলিশা ও ভাতিজা আরিফ। ছোট ভাইজান তখনও বিয়ে করেননি। ঈদের 4 দিন পরেই ভোটের দিন। ঈদের 3 দিনের দিন রোজ শনিবার। সেদিন ছিল এক অভিশপ্ত দিন আমাদের পরিবারের। সেদিন সব শেষ হয়ে গিয়েছিল। ঈদের সময় হওয়ায় আমাদের যত লোক ছিল তাদের ছুটি দেওয়া হয়। আব্বু বোকামি করে সবাইকে ছুটি দিয়ে দেন, শুধু হাসিব আর জানালের আব্বা ছাড়া। ওরা তো আমাদের গ্রামে ছিল, তাই তাদের যেতে হয় না। আর বাকি যে পালনরা ছিল সবাই তখন বাড়িতে। সেদিন সকাল থেকে আমাদের বাড়ির আশেপাশে কেউ না কেউ ঘোরাঘুরি করতে থাকে। এই জিনিস আমি লক্ষ্য করলেও সে সময় ছিলাম ছোট মানুষ, অত বেশি পাত্তা দিইনি। আমার স্পষ্ট মনে আছে সেদিন রাতের কথা। আমি যখন মসজিদ থেকে আসছিলাম তখনও দেখতে পেয়েছি সকালে যে লোক 2-1 করে ঘোরাঘুরি করছিল, এখন তারা সবে একসাথে ঘোরাঘুরি করছে। আমি বোকা, এসব অত মাথায় ঢুকাই না। বাড়ি এসে ভেবেছিলাম আব্বা নয়তো ভাইজানকে বলবো, কিন্তু তার হয়ে ওঠে নাই। বড় আব্বা তার হাতের সন্দেশ বানিয়েছেন, সেটা তৃপ্তির সহিত খেতে বসেছে। সাথে ভুলেই যাই এই কথা বলতে। রাতের খাবার খেতে বসলাম, আমরা সবাই একসাথে খেলামও। খেয়ে উঠে উঠোনে বের হয়ে আমি, আবার ছোট ভাইজান। ঠিক তখনই দেখতে পাই আমাদের গেটের বাইরে অনেক লোক, অনেক। আব্বা বেশ অবাক হয়ে যান, এসব কি হচ্ছে এখানে? আবার সামনে এগোতেই আমাদের গেট ভেঙে একটা ট্রাক প্রবেশ করে। আমি ভয়ে ছিটকে দৌড়ে সরে যাই। ট্রাক থেকে নেমে আসে জসিম আর তার 2 ভাই, সাথে তাদের পালনরা। জসিম এসে আব্বার সামনে দাঁড়িয়ে কথা বলে, শুনলি না তো, এখন বহুত পস্তাবি। ছোট ভাইজান বাঘের মতো জসিমের দিকে তেড়ে এসে বলে, তোর সাহস কি রে? ভাইজান এতটুকু বলতে পারে, তার বুক বরাবর 7-8টা গুলি করে একসাথে করে দেওয়া হয়। আমি সেদিন শুধু তাকিয়েছিলাম, শুধুই তাকিয়ে। এই কিছু মুহূর্ত আগেও আমার ভাইজান আমার সাথে মজা করছিল, আরে আমার ভাইজান গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি আর আব্বা তখন থমকে দাঁড়িয়ে আছি, কিছু বলতে যাব, তখন ওরা আমাদের হাত পা বেঁধে জমিনে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। ঘরে গিয়ে টেনে বের করে আনে আমার বড় ভাইজান, তার ছোট ছেলে, আমার বড় আপা, আমার ভাবি, আমার ভাতিজিকে একে একে টেনে হিঁচড়ে বের করে আনে। জানিস, সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, দম বন্ধ আসছিল। কেন জানিস? আমার বোনকে ভাবিকে হারাম পুরুষ দেখে নিয়েছিল। তার আমার চোখের সামনে আমার বড় ভাইজানটাকে কুপিয়ে ফেলে, একেবারে মেরে ফেলে। কিন্তু কেন জানি আমার কান্না আসছিল না। আমি পাথর হয়ে গিয়েছিলাম। আমি শুধু দেখছিলাম
ওরা আমার ভাইজানের শরীরটা টুকরো টুকরো করে দেয়, তাতে রক্ত বের হয়। আমি আর আব্বাকে গোসল করায়। জানিস, তোর বাপ চাচা কিন্তু গেটের বাইরে ছিল, তারা সেখানে ছিল। তারা কিভাবে পারলো এমনটা করতে? এক একজন এক একবার উকি মেরে দেখে, এসে একটু একটু পর, কিন্তু কিছুই করে না। অথচ এরাই ছিল আমাদের আপন। আমার ভাতিজা কলিজব্দে ছেড়ে আনে ওরা। এই তো আমার কষ্ট নয়। হয়ে গেছে। কিন্তু কিন্তু এ বলেই এহসান থেমে যায়, বুক ফেটে কলিজা বেরিয়ে আসতে চায়। মেহনুর নিজের মধ্যে নেই, একটা ঘোরের মধ্যে চলে গেছে। অঝরে কাঁদছে সে এই নির্মম পরিস্থিতির কথা শুনে। কতই না অসহায় ছিল সেই দিন তার ছোট পাপিষ্ট পুরুষটা। এহসান এবার কেঁদে উঠে মেহনুরের দিকে তাকিয়ে বলে, কিন্তু ওরা আমার ফুলের মতো দুই বোন, আমার বড় আপা, আমার ভাবিকে, আমার ছোট ভাতিজিকে টেনে সামনে নিয়ে আসে। তাদের কাপড় টেনে খুলে ফেলে। তারা চিৎকার করে, আকুতি করে, কিন্তু কিছুই সম্ভব হয় না। আমার আব্বা চিৎকার করে বলেন, আল্লাহর দোহাই লাগে, প্রয়োজন সব নিয়ে নাও, আমার মেয়ে নাতনিকে ছেড়ে দাও। আমি হাও মাও করে কেঁদে উঠে, কিন্তু হয় না, কিচ্ছু না। আমি চোখ বন্ধ করে নেই, সামনে আমার বোনদের ইচ্ছাধারে সে চিৎকার আর দৃশ্য। আমার ভাতিজিটা অব্দি ছাড় পায় না। তার বয়স তো মাত্র 8 ছিল, আর কি দোষ ছিল? তাকে একজন পালন ধর্ষণ করে মেরে ফেলে। আমার ভাবি বড় আপাকে ততক্ষণ ধর্ষণ করা হয় যতক্ষণ না তারা মারা যায়। কিন্তু একটা ব্যাপার ভালো হয়, আমার ভাবি আর আপা বেশি সময় বাঁচে না, তারা তাড়াতাড়ি মারা যায়। জানিস মেহনুর, আছো না, আমার কানে আমার বন্ধু সে আত্মচিৎকারে ভেসে ওঠে। তোর বাপ চাচা চাইলে বাঁচাতে পারত, কিন্তু তা করেনি। তার আমায় মারেনি। কেন মারেনি জানিস? একসাথে আমার ভাইজানদের এসে আবারও মারবে বলে তারা চলে যায়। এ গ্রামের মানুষ সব জানত, অথচ কেউ কিচ্ছু বলেনি। ভয়, শুধু ভয়। তাই আমি বড় হওয়ার পর থেকে তাদের ভয় রাখি, ক্ষমতার দাপটে ভয় রাখি, কারণ তাদের এই ভয় আমাদের শেষ করে দিয়েছে। তবে হাসিবের আব্বা ঠিকই আসেন, তবে ওরা তাকেও মেরে ফেলে, জয়নালের আব্বাকেও, সাথে সব শেষ হয়ে যায়। এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলে, জানিস, আপন মানুষের মরার খাটিয়ে তোলা খুব কষ্টদায়ক হয় রে, খুব। আর আমরা 3 ভাই আর আমার আব্বা একসাথে 5-5টা খাটিয়ে কাঁধে তুলেছিলাম, 5-5টা, তবে একদিনে। এহসান আর কিছু বলতে পারে না। মেহনুর অঝরে কাঁদছে, ঠোঁট চেপে কান্না থামানোর চেষ্টা করছে, পাচ্ছে না, ভেতরটা ফেটে যাচ্ছে। নিজের বাপ চাচার এমন মির্জাফরি কথা শুনে তারা চাইলেই পারত সব ঠিক করতে, কিন্তু কিছু করেনি। রাতের নীরবতায় শুধু নিঃশব্দ কান্নার শব্দ ভেসে আসছে। মেহনুর মাথা নিচু করে কাঁদছে, চোখ থেকে টুপটুপ করে পানি পড়ে তার হাতের উপরে। ওর দেহ অবশ হয়ে এসেছে, হৃদয়ের গহীন থেকে একরাশ বেদনা যেন নিঃশব্দেই ঝরে পড়ছে। এহসান মেহনুরের দিকে তাকিয়ে হেসে বলে, দেখো, তুমি শুনে কাঁদছ, অথচ আমি এসবের স্বয়ং সাক্ষী। আচ্ছা, এরপরও কি তুমি আমায় ঘৃণা করবে? নিজের বাচ্চাটার পক্ষ নেবে কোনটা? মেহনুর চোখ মুছে এহসানের দিকে তাকায় গম্ভীর দৃষ্টিতে, তারপর ধীর স্থির কণ্ঠে বলে, ঘৃণা আমি আপনাকে এখন করি না, সেটা আগেই বলে দিয়েছি। আর পক্ষ নেওয়ার কথা যদি বলেন, তাহলে কোনো পশু তাদের পক্ষে কথা বলবে না। তবে আমি আপনার মতো তাদের ঘৃণা করতে পারবো না। যতই হোক তারাই তো আমার আপনজন। এহসানের মুখ থেকে হাসিটা মিলিয়ে যায়। মলিন করতে প্রশ্ন করে, আর আমি কে তোমার? মেহনুর একটু দ্বিধা না করে বলে, আপনি আমার পাপিষ্ট পুরুষ, আমার প্রাণ প্রিয় পুরুষ। এহসান থমকে যায়। এমন উত্তর সে কল্পনাও করেনি। কিছুক্ষণ চুপ থেকে বলে, আবেগের তাড়নায় বলছো না তো? মেহনুর এবার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আপনি আমার আবেগ নন, আপনি আমার বাস্তব, আপনি আমার সব। এই কয়দিনে আমি তার ঠিকই উপলব্ধ করেছি। এহসান এবার আরো গম্ভীরভাবে তাকায় মেহনুরের চোখে। ভালোবাসা আমার? মেহনুর এক মুহূর্ত এহসানের চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর নরম কণ্ঠে বলে, হয়তো না, আবার হয়তো হ্যাঁ। আমি এটা জানি না, তবে আমি জানি আমি শুধু আপনার সঙ্গেই থাকতে চাই। এহসান বুঝে যায় তার আপন নারী, তাকেই চাইল। কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলে, এটা কথা রাখবে? মেহনুর নিজের চোখ মুছতে মুছতে বলে, বলুন, রাখবো। এহসান দীর্ঘশ্বাস ফেলে। আমি একবার জড়িয়ে ধরবি? মেহনুর কিছু না বলে চুপচাপ 2 কদম এগিয়ে আসে। এহসানের চোখের পানে একবার তাকায়,
তারপর আর এক মুহূর্ত দেরি না করে শক্ত করে ইসানকে জড়িয়ে ধরে। ইসানের বুকের গভীরে মুখ লুকিয়ে ফেলে, যেন সারা জীবনের জন্য লুকিয়ে থাকতে চায় এখানে। তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলে, এই পাপিষ্ট বুকটাই আমার জন্য সর্বোত্তম ঠাই। এই বুকেই আমি সারা জীবন থাকতে চাই। ইসান মেহনুরের মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়, গভীর ভালোবাসায় বলে, চিন্তা করো না, পাপিষ্ট বুক সহ এই পাপিষ্ট আমিও তোমার, শুধু তোমার, শুধুই তোমার। মেহনুর আরো শক্ত করে ইসানকে আঁকড়ে ধরে। ও ভেবেছিল আর জিজ্ঞেস করবে কেন ইসান তাকে এত ভালোবাসে, কিন্তু সে প্রশ্ন আর করা হলো না। ইসান এবার মেহনুরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার বোকা ফুল, তুমি আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। তুমি আমার ভোরের কষের ফোটা এক স্নিগ্ধ ফুল, যার জয় আমি ব্যাকুল হয়ে ওঠে। এই বলেই সে মেহনুরকে আলতো করে কোলে তুলে নেয়। উদ্দেশ্য ঘরে ফেরা। ঘরে এসে মেহনুরকে বিছানায় শুয়ে দেয় ইসান। তারপর বাতি নিভিয়ে নিজেও ধীরে ধীরে শুয়ে পড়ে মেহনুরের বুকের কাছে, মুখ লুকিয়ে নেয়। মেহনুর আলতো হাতে ইসানের মাথায় বিলি কাটতে থাকে, যেন আশ্বাস দিচ্ছে, তুমি একা নাও, আমি আছি তোমার পাশে। ইসান প্রশান্তির নেশায় চোখ বুজে নেয়। এই প্রথম দীর্ঘদিন পর সে নিজেকে একটু নিরাপদ মনে হয়, একটু ভালো লাগে, যেন সব অন্ধকারের পরেও আলো আছে, এক নিঃশ্বাস ভালোবাসার আলো। ফজরের পর নুরি ছাদে চা নিয়ে এসেছে মেহরুবের জন্য। মেহরুব ছাদে রাখা সোফায় বসে আছে, আজিফা হাতে নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে ব্যস্ত। নুরি আর চোখে একবার মেহরুবের দিকে তাকিয়ে মেহরুবের সামনে এগিয়ে চায়ের কাপটা টেবিলে রাখে। মেহরুবেরও সেই সময় তেলাওয়াত শেষ। অজিফা খানায় ভাঁজ দিয়ে মেহরুব চোখ তুলে তাকায় নুরির পানে। একখানা সাদা হিজাব পরনে নুরির এই হিজাব 3 বছর আগে সে দাদাজানের থেকে উমরা করতে গিয়েছিল, তখন এনেছিল। এনে এটা মেহনুরকে আর কয়েকটা নুরিকে দিয়েছিল। নুরিকে নামাজের হিজাব পরা অবস্থায় বাচ্চা বাচ্চা লাগে, সুন্দরময় মুখখানা গোল হয়ে প্রদর্শন হয়। এত মায়া লাগে দেখতে। মেহরুব নুরির দিকে তাকিয়ে বলে, আর চোখে যে তাকাচ্ছিস, চোখ তো বাঁকা হয়ে যাবে। নুরি মেহরুবের এমন কথায় অবাক হয়ে বলে, মেহরুব ভাই, চোখ আবার বাঁকা হয় কেমন করে? আপনি এত আজব কথা কিভাবে বলেন? মেহরুব মুচকি হেসে নুরির প্রশ্ন করে, অজু আছে? নুরি উত্তর দেয়, আছে। মেহরুব অজিফা খানাটা নুরির দিকে এগিয়ে দিয়ে বলে, তুই সূরা আর রহমান তেলাওয়াত কর, আমি চা খেতে খেতে শুনি। নুরি এখন কি করবে? অজিফা এগিয়ে দিয়েছে, তাই আর কিছু না বলে অজিফা হাতে নিয়ে সোফায় বসে যায় আর মেহরুবের দিকে তাকিয়ে বলে, অজিফা রেখে এমনি করি? মেহরুব চায়ের কাপ হাতে নিতে নিতে বলে, যেভাবে ইচ্ছা কর, আমার শুনতে ইচ্ছে করছে। নুরি গলা পরিষ্কার করে হালকা কাশি দিয়ে অতঃপর তাউজ তাসমিয়া পড়তে শুরু করে, প্রিয় পুরুষের জন্য প্রাণপ্রিয় সূরা। ঈশা হাতে চায়ের কাপ নিয়ে ঘরে ঢোকে, কিন্তু ভেতরে কেউ নেই। ঘর নিস্তব্ধ। সে একটু চমকে ওঠে, তবে পরক্ষণেই বুঝতে পারে মেহেরাজ বোধ হয় বাথরুমে। পানি পড়ার শব্দ কানে আসে। কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তারপর দরজার খটখট আওয়াজ হয়। মেহেরাজ বেরিয়ে আসে, ভেজা শরীরে, কোমরে শুধু একটি সাদা টাওয়াল জড়ানো। ঈশার দৃষ্টি আটকে যায় মেহেরাজের ফর্সা সুঠাম শরীরে। নিখুঁত মসৃণ বুক জলের ফোঁটায় চিকচিক করছে। সে দ্রুত চোখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রাগী গলায় বলে, কি রে বেহায়া, লজ্জা করে না এভাবে একজন মেয়ে মানুষের সামনে দাঁড়িয়ে? মেহেরাজ মুচকি হেসে একবার এগিয়ে আসে। লজ্জা পাবা কেন তোমার সামনে? তোমার সাথে এইখানে 5-6টা বাচ্চা নিয়ে সংসার করার স্বপ্ন দেখি। ঈশা অস্বস্তিতে কেঁপে ওঠে। বাজে কথা বলবি না। মেহেরাজ হাসে। ঈশার হাত থেকে চায়ের কাপ নিয়ে আলতোভাবে টেবিলে রাখে। তারপর যখন ঈশা চলে যেতে চায়, তখনই তার পথ রোধ করে বুকের সঙ্গে চেপে ধরে। ঈশার শ্বাস রুদ্ধ হয়ে আসে। মেহেরাজের ভেজা শরীরের গন্ধ, উষ্ণতা সব মিলিয়ে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঈশা নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে মেহেরাজের বুকের পেশিতে দাঁত বসিয়ে দেয়। আহ! মেহেরাজ এবার একটু ঝাঁকুনি দেয়, ঈশাকে ছেড়ে দেয়। এই পাগলে! সে বিরক্ত হয়ে এক হাতে এশার গাল চেপে ধরে, অন্য হাতে তার দাঁতে আলতো ছোঁয়া দিয়ে বলে, এশার বাচ্চা, আর যদি কামড়াস তো দাঁত ফেলে দিব। ঈশা মেহেরাজের হাত সরিয়ে দিয়ে রাগে বলে, আমি কি ইচ্ছে করে কামড়াই? তুই নির্লজ্জের মতো জড়িয়ে ধরিস কেন? মেহেরাজ ধমক দেয়, বউ আমার তুমি, আর বউকে তো জড়িয়ে ধরতে হয়, সাথে আরো অনেক কিছু করতেও হয়।
এসব বিস্ফোরিত চোখে চেয়ে থাকে, তারপর দাঁত চেপে বলে, তোর যদি কত কিছু করার শখ থাকে না, তাহলে বিয়ে আরেকটা কর গিয়ে, তার সাথে যা ইচ্ছে কর, যা। মেহরাজ মুচকি হেসে বলে, সেটা তো করব, যা ইচ্ছে তা, তবে তোমার সাথে করব গো বউ, অন্য কারোর সাথে নয়। এসব ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কুত্তা, তোর জবান এত খারাপ কেন? মেহরাজ এবার থতমত খেয়ে যায়। সে সারাদিন গালাগালি করে, আর এখন এশাই তার জবান খারাপ করছে। সে এশার গাল টিপ দিয়ে ধরে বলে, এশার বাচ্চা, এত পাগলামি করিস না, এখন ঠোঁট ফাটিয়ে দিব। এশা মেহরাজের হাত সরিয়ে দিয়ে চেঁচিয়ে ওঠে, এশার বাচ্চা কি, সম্মান দিয়ে কথা বল। মেহরাজ হেসে চোখ কুচকে বলে, ওরে আমার সম্মানিত রে, তা শুনি কি কারণে আপনার আমি সম্মান করব ম্যাম? এশা দাঁতে দাঁত চেপে বলে, আমি তোর বউ, আর বউকে সম্মান দিতে হয়। মেহরাজ ঠোঁট কামড়ে হাসে। তাই নাকি? তাহলে স্বামীকে সম্মান দিতে হয়, এটা কি জানো না? এসে চুপ হয়ে যায়। তার নিজের মুখেই স্বীকার করে ফেলেছে যে সে মেহরাজের বউ। এই মুহূর্তে মেহরাজ আরো এক ধাপ এগিয়ে আসে। তার চোখে বিদ্রুপাত্মক হাসি, মুখ ক্রমশ নেমে আসছে ঈশার দিকে। ঠোঁট ছুতে ঈশা চোখ বড় করে দেখে। তারপর কোনো কিছু না ভেবেই দুই হাতে মেহরাজের কোমরে জড়ানো টাওয়াল চেপে ধরে বলে, আর একবার যদি নিজের মুখ এগোনোর চেষ্টা করিস তো এই টাওয়াল আর কোমরে থাকবে না, বলে দিলাম। মেহরাজ থমকে যায়। তারপর একবার নিজের কোমরের দিকে তাকায়, তারপর ঠোঁট কেটে হেসে বলে, খুলে ফেললে ফেলো, লজ্জা তো তুই পাবি, আমি না। একথা বলেই সে ঠোঁট বসিয়ে দেয় এশার ঠোঁটে, গভীরভাবে আঁকড়ে ধরে। এশা হালকা চিৎকার করে, মেহরাজের পেটে খামচে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। এবার সে সুযোগ বুঝে মেহরাজের ঠোঁট কামড়ে ধরে ছাড়ানোর জন্য, কিন্তু তাও সম্ভব হয় না। আজ মেহরাজ ওকে ধরেছে, ধরার মতোই, ছাড়ার জন্য তো যেন নামই নিচ্ছে না। কেটে গেছে 10টি দিন, নির্বাচন আর মাত্র 10 দিন পরে নির্বাচন। এহসান দিনের পর দিন দৌড়ঝাঁপ করেই চলেছে, খাওয়া দাওয়া ভুলে গেছে, ঘুম নেই চোখে, শুধু রাজনীতি আর ক্ষমতার লড়াই। প্রতিদিনের মিছিল, প্রতিদিনের সংঘর্ষ। তার প্রতিপক্ষ তাকে শেষ করে দেওয়ার জন্য যে কতবার পরিকল্পনা এঁটেছে তার কোনো ইয়ত্তা নেই, কিন্তু এহসানও কম যায় না। তার লোকজন যেন ছায়ের মতো পাশে থাকে, বিপদ আসার আগেই প্রতিপক্ষকে মাটিতে নামিয়ে দিতে একটুও দ্বিধা করে না। বিরোধী দল রাকিব, যার 3 ভাই এহসানের হাতেই খুন হয়েছে, সে কি এত সহজে হাল ছাড়বে? তার প্রতিশোধের আগুনে পুরো শহর পুড়তে বসেছে। ভোটে জেতা তার লক্ষ্য নয়, তার লক্ষ্য একটাই, এহসানকে শেষ করা। কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছে। তবে সে লড়ে যাচ্ছে, এক মুহূর্তের জন্য পিছু পা হচ্ছে না। অন্যদিকে এরিক, সবার আড়ালে থাকা এক রহস্যময় চরিত্র। তার বাবা চাচা দেশের বাইরে নির্বাসিত, আর সে পণ করেছে তাদের ফিরিয়ে আনবে। কিন্তু তার জন্য এহসানকে মরতে হবে, কারণ এহসান বেঁচে থাকলে তার পরিবার এই দেশে আর কখনো পা রাখতে পারবে না। এরিক নিখুঁত পরিকল্পনার অধিকারী, কোনো কাঁচা কাজ সে করে না। সে একজন বিজ্ঞানী, যার পুরো মনোযোগ এখন এক বিশেষ ধরনের বোমা বানানোর দিকে। সিলেটের উপশহরে এক নির্জন বাড়িতে সে একাই থাকছে এখন, রিসার্চ করে চলেছে। তার তৈরি করা অস্ত্র একবার ব্যবহার করতে পারলে এহসানকে শেষ করার কোনো ব্যাপারই হবে না। নির্বাচন যত এগিয়ে আসছে ততই শহরের বাতাসে অস্থিরতা বাড়ছে। প্রতিটি গলিতে আতঙ্ক, প্রতিটি মোড়ে ষড়যন্ত্র। এই লড়াই শুধুই ক্ষমতার নয়, এটা টিকে থাকার লড়াই। আর টিকে থাকতে হলে কেউ না কেউ মরবেই। মেহনুর এহসানের অপেক্ষায় বসে প্রহর গুনছে। সে জানে এহসান এখন খুবই ব্যস্ত, তাই অনেকদিন হয়তো রাতে বাড়ি নাও ফিরতে পারে। এহসান তাকে খাড়া নিষেধ করে দিয়েছে, আমার জন্য অপেক্ষা করবি না, নিজের ঘুম নষ্ট করিস না। কিন্তু মেহনুর কি এসব শোনার মানুষ? তার মনে একটি জিদ, এহসান ছাড়া সে ঘুমাবে না। তাই প্রতিদিন রাত 3টা-4টা পর্যন্ত বারান্দায় বসে থাকে। আদৌ ঘুমে ঢলে পড়ে। গাড়ির শব্দ পেলেই প্রাণ হাতে নিয়ে ছুটে গিয়ে সদর দরজা খুলে দেয়, এটাই তার কাজ। কিন্তু আজ আর তেমন হলো না। এহসান গাড়ি ছাড়াই বাড়িতে প্রবেশ করেছে, তাই মেহনুরের ঘুমও ভাঙেনি। রাত তখন 2টোর কাছাকাছি। আজ একটু তাড়াতাড়ি ফিরেছে এহসান। নির্বাচন নিয়ে সভা, মিছিল, ফ্যাক্টরি, কোম্পানি সামলাতে এই দিন কেটে যাচ্ছে তার। তবে হাসিব আর জয়নালের কারণে কিছুটা সুবিধা হয়েছে। তারা আপন ভাইয়ের মতো সবকিছু সামলে নেয়। এহসানের কাজের বোঝা কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এহসান সদর দরজার সামনে এসে দেখে আজ কেউ দরজা খুলছে না।
সে বুঝতে পারে মেহিনুর গাড়ির শব্দ শুনতে পায়নি, তাই ঘুম থেকে ওঠেনি। নয়তো এমন কখনোই হয়নি যে সে জেগে থাকবে আর এহসান দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করবে। এহসান আপন মনেই হাসলো। পকেট থেকে মানিব্যাগ বের করে চাবি নিয়ে দরজা খুললো। এহসান ভিতরে ঢুকেই দ্রুত নিজের ঘরে চলে এলো। কেন তাড়াহুড়ো করবে না কেন? আপন নারীকে যে দেখতে হবে। ঘরে ঢুকেই দেখে বিছানা ফাঁকা। তবে আজ বুক ধক করে ওঠে না। সে জানে তার কবুতরের বাচ্চা কোথায় আছে। আলতো পায়ে গিয়ে যায় বারান্দার দিকে। দরজা পেরিয়ে দেখলো তার স্নিগ্ধ ফুলটা সোফায় মাথা এলিয়ে একদিকে কাত হয়ে ঘুমিয়ে আছে। পর্দার ফাঁক দিয়ে চাঁদের আলো তার মুখে পড়ছে। মুখখানা মায়াময় হয়ে উঠেছে, যেন চাঁদের আলো নিজের রশি দিয়ে তার আরেকটা অংশ ছুঁয়ে রেখেছে। চাঁদের আলোয় মেহনুরের ঠোঁটের নিচের মাঝ বরাবর থাকা ছোট্ট টিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। এহসান এক চিলতে হাসি ঝুলিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। খুব ক্লান্ত লাগছিল তার, কিন্তু এখন প্রশান্তি, এক গভীর প্রশান্তি। আলতো পায়ে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে মেহনুরের মুখের দিকে তাকিয়ে থাকে। হাত বাড়িয়ে তার গালে আলতো ছোঁয়া দেয়। ফিসফিসিয়ে বলে, তুমি এ কেমন নেশা? তোমায় দেখার তৃষ্ণা কেন আমার শেষ হয় না? প্রহর গুনে থাকি, তবু মন চায় বারবার তোমার পানে তাকাই। এহসানের উপস্থিতি অনুভব করে মেহনুর। ঘুমের ঘোরেই শরীরে শিহরণ জাগে। মনে হয় আশেপাশে কেউ আছে। আতঙ্কে চোখ খুলে ফেলে। প্রথমে মনে হয় কোনো জিনভূত নয় তো, কিন্তু চোখ খুলতে দেখে এহসান পাশে বসে আছে। সে এক লাফে উঠে দাঁড়ায়। আপনি এখানে কি করছেন? এহসান বাঁকা চোখে তাকিয়ে হেসে বলে, আমি থাকবো না তো কে থাকবে? মেহনুর বুকে হাত দিয়ে শ্বাস নিল। না মানে আমি তো গাড়ির শব্দ শুনিনি। এহসান হাসল। গাড়ি নিয়ে আসেনি তো। মেহনুরের মন খারাপ হয়ে গেল। সে তো প্রতিদিন দরজা খুলে দেয়, আজ পারলো না। ছোট করে বলে, ও। এহসান বুঝতে পারে তার মন খারাপের কারণ। মেহনুর বেলকুনি ছেড়ে চলে যেতে নিল। এহসান হেসে বলে, চলে যাচ্ছ যে? জোরে ধরবে না আজ? মেহনুরের পা থেমে যায়। এই কয়দিনে এটা তার অভ্যেস হয়ে গেছে। এহসান এলেই তার বুকে ঝাঁপিয়ে পড়ে। আপন পুরুষের ঘামের গন্ধ মাখা বুকে লিপ্টে থাকাটা তার ভালোই লাগে। সে ধীরে ধীরে ফিরে এলো। এহসানের চোখে চোখ রাখলো। কিছু মুহূর্ত তাকিয়ে থেকে আর থাকতে পারলো না। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। মেহনুরের এই হাসি এহসানের কাছে ভয়ঙ্কর সুন্দর। এই হাসির মূল্য পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও বেশি। মেহনুর হেসে জড়িয়ে ধরল এহসানকে। এহসানও আপন বুকে তাকে শক্ত করে আগলে নিল। মাথায় হাত বুলিয়ে বলল, বিশ্বাস করো, আমার প্রাণ প্রিয় নারী, যখন তোমার এই হাসি দেখি তখন মুহূর্তে গুলিয়ে যাই তোমাতে আমি। মেহনুর বুকে মুখ গুজিয়ে বলল, হয়েছে আমার কবি পুরুষ, এখন ছাড়ুন, খাবার নিয়ে আসি। এহসান মাথায় হাত বুলিয়ে বলল, না, আজ বাইরে এক সবাই খেয়ে আসছে। মেহনুর বলল, ও তাহলে গোসল করুন। এহসান মুচকি হেসে বলল, আজ রাতে তোকে ফরজ গোসল করাবো আমার বাচ্চার মা। মেহনুর হেসে বলল, আগে যান, নিজে গিয়ে গোসল করুন, পরে আমায় করাবেন। এহসান একখানা লুঙ্গি নিয়ে বাথরুমে প্রবেশ করে। অতঃপর গোসল ছেড়ে বেরিয়ে আসে। এহসান বেরিয়ে আসতে মেহনুর বাথরুমে প্রবেশ করে উজু করে আসে। মেহনুর বাইরে আসতেই এহসান বলে ওঠে, এই কদিন তুই যদি অসুস্থ না থাকতিস তাহলে এতদিনে আমি বাচ্চার বাপ হওয়ার সুখবরটা পেয়ে যেতাম রে কবুতরের বাচ্চা। মেহনুর বেশ চটে যায় এই কথায়। এহসানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, শুধু সুখবর পেতেন না, বাচ্চা দুনিয়াতে এসে সে আপনাকে আব্বাও ডেকে নিত। অসভ্য লোক, সবসময় শুধু অসভ্য কথা। এই বলেই মেহনুর অন্যদিকে চলে যেতে নিলে এহসান মেহনুরকে পিছন থেকে আটকে ধরে আর ওর গালে মুখ গুজে বলে, জান, তাহলে আমায় আব্বা ডাক শোনার স্বপ্নটা পূরণ করে দাও। এ বলেই এহসান মেহনুরের কোমরে ধীরে হাতে জড়িয়ে ধরে। মেহনুর খিলখিলিয়ে হেসে ওঠে শ্বশুরের কারণে। এহসান আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, জান, কিছু তো বলো। মেহনুর কোনো উত্তর দেয় না। কি বা উত্তর দেবে? সে নিজেও তো চায় এহসানের সঙ্গে একটা সুন্দর সংসার সাজাতে, একজন মুত্তাকি স্ত্রী হয়ে দেখাতে। এহসান মেহনুরের গালের কাছে মুখ নিয়ে আসে। মেহনুর লজ্জায় মুখ সরিয়ে নেয়। এহসান হেসে বলে, ওরে আমার লজ্জাবতী লতা পাতা, এত লজ্জা তুমি কোথায় পাও? মেহনুর এটা শুনে লজ্জায় বলে, ইস, দেখি সরুন তো, সবসময় আপনি আমায় লজ্জায় মেরে ফেলেন। এহসান এবার মেহনুরকে নিজের দিকে ঘুরিয়ে তার গালে আলতো হাতে রেখে বলে, আজ সব লজ্জা চলে যাবে। মেহনুর কিছু বলে না। সে শুধু এটা ভাবছে এই মুহূর্তে তার লজ্জা মাটিতে নিচে ঢুকে দেওয়ার অবস্থা। আর আর তারপরে মুহূর্তগুলোকে তার কি হবে? লজ্জায় কি বেঁচে থাকবে?
নাকি লজ্জা পেয়ে পেয়েই মরে যাবে? এহসান মেহনুরকে আবারও প্রশ্ন করে। মিস হকতে উঁচু করেছো তো? মেহনুর মাথা নাড়ায়। হ্যাঁ, আপনি। এহসান মৃদু হেসে মেহনুরকে কোলে তুলে নেয়। হ্যাঁ, করেছে। এ বলে একটি এগিয়ে যায় বিছানার দিকে। মেহনুর এহসানের বুকেই লিপটে আছে। এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলে, তাহলে তোমার লজ্জাকে ফিয়ামানিলা বলে দাও। এ বলেই আলতো করে শুইয়ে দেয় মেহনুরকে। অতঃপর বাতি নাভিয়ে দেয়। মেহনুর এতক্ষণ শুধু এহসানের দিকেই তাকিয়ে আছে। ভেতরটা কেমন খচখচ করছে। আজ সে পারবে নিজের স্বামীর হাতে নিজের ইজ্জত তুলে দিতে? সেই সম্মান যা সে এতদিন নিজের নফলের সঙ্গে যুদ্ধ করে আগলে রেখেছে, নফসের সাথে যুদ্ধ করে আগলে রেখেছে শুধু তার আপন হালাল পুরুষের জন্য। আজ তার জন্য রাখা সম্মান তার হাতেই তুলে দেবে মেহনুর সারা জীবনের জন্য। এহসান এগিয়ে এসে আলতো হাতে মেহনুরের ওড়নাখানা সরিয়ে দেয়। তারপর মেহনুরের দিকে ঝুঁকিয়ে ওর কানে কানে বলে, পড়ো। মেহনুর লজ্জামাখা গলায় বলে, হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যে সন্তান আপনি আমাদের দান করবেন তাকে শয়তান থেকে দূরে রাখুন। অতঃপর এহসান মেহনুরের ঠোঁটে আপন ঠোঁট ছুঁয়ে দেয়। এতদিন এই অধর শুধু এই মুখশ্রীতে স্থান পেয়েছিল, কিন্তু আজ এই আপন অধরখানা আপন নারীর সমগ্র শরীরেই জায়গা করে নিল। সারা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল এহসানের বেয়াদব নারীর সেই ভয়ঙ্কর সুন্দর লজ্জামাখা খিলখিলে হাসি, সঙ্গে এহসানের মন ভোলানো মুচকি হাসি। দুজনে পাড়ি জমায় এক সুখে ঘেরা দুনিয়ায়। অনেক মুহূর্ত পর এহসান মেহনুরের কানের কাছে মুখ নিয়ে এসে বলে, জান, যত নড়াচড়ার কান্নাকাটি করবে ততই তোমার কষ্ট হবে, আমার না। মেহনুর এহসানের কাঁধে খামচে ধরে বলে, অনেক হয়েছে, এবার ছাড়ুন। মেহনুর আর কিছু বলার আগেই এহসানের মুখে এসে পড়া চুলগুলো কানের পাশে গুজে দিতে দিতে বলে, ধরেছে, যেহেতু সেহেতু কোনো ছাড়াছাড়ি নেই। মেহনুর জেদ করে বলে, না ছাড়লে আমি কিন্তু চিৎকার করব। এহসান মুচকি হেসে বলে, ছেড়ে তো করছো এতক্ষণ ধরে। মেহনুর চুপ হয়ে যায়। এই পুরুষের সঙ্গে কথা বলাটাই অযথা। এহসান মেহনুরের গলায় ও বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে আবারও ওর গলায় মুখ গুজে দেয়। এহসানের দাড়ি যতবার ওর ত্বক স্পর্শ করছে ততবারই মেহনুর খিলখিল করে হেসে উঠছে। এবারও তাই হলো। এহসান মেহনুরের হাসি শুনে মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলে, এ কেমন নোংরা গো বউ, এই কাঁদো আবার এই হাসো। মেহনুর লজ্জায় ঠোঁট কামড়ে হেসে ফেলে। এহসান শব্দ করে হেসে আপন নারীতে আবারও ডুব দেয়। রাত 4টা বাজতে চলল। মেহনুর বিছানায় শুয়ে আছে, তবে এহসানের বুকে নয়, বিছানায়। কারণ এহসান গোসল করতে গেছে, কিন্তু মেহনুর গোসল করতে যায়নি। কারণ গোসল করার জন্য ওঠার যে শক্তি প্রয়োজন তার শরীরে তা আপাতত নেই। মনে হচ্ছে সব হাড় গুড়িয়ে কেউ ভেঙে দিয়েছে। যদিও এহসান কোনো কষ্ট দেয়নি, তাও তার বেশ কষ্ট হচ্ছে। ব্যথায় সারা শরীর গুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে মেহনুর উঠতে পারছে না। শুয়ে শুয়েই কিছু সময় আগের ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ভাবছে আর মুচকি মুচকি হাসছে। এহসান গোসল করে বেরিয়ে আসে বাথরুম থেকে। চুলের পানি মুছতে মুছতেই এগিয়ে আসে মেহনুরের কাছে। এহসানকে দেখে মেহনুরের বেশ লজ্জা লাগছে, মরে যেতে ইচ্ছে করছে লজ্জা। এহসানকে দেখে সাথে সাথে মুখে ঝাঁপ দিয়ে দেয় মেহনুর। মেহনুরকে এমন করতে দেখে এহসান এগিয়ে এসে হাসে। ওর পাশে এসে বিছানায় বসতে বসতে বলে, ওকে লজ্জাবতী লতাপাতা, আর লজ্জা পেও না। কয়েকদিনের মধ্যেই তুমি আমার বাচ্চার মা হয়ে যাবে, তাই এত লজ্জা বলে চলবে তোমার? শুনে মেহনুর আগের মতোই থেকে বলে, নির্লজ্জ পুরুষ, আর লজ্জা দিবেন না, এমনিতেই আমি মরে যাচ্ছি লজ্জায়। এহসান কি একটু এগিয়ে গিয়ে হাত দিয়ে আলতো টান দিয়ে মেহনুরের মুখ থেকে কাঁথা সরিয়ে বলে, চলো তোমার লজ্জা আবারও ভাঙানোর চেষ্টা করে। মেহনুর চোখ বড় বড় করে তাকায় এহসানের দিকে, তারপর বলে, আমি আর আপনার কাছে জীবনেও যাব না। এহসান অবাক হয়ে বলে, কেন গো বউ, আমাদের ডোজ কি তোমার পছন্দ হয়নি? মেহনুর আবার একটু রেগে গিয়ে বলে, কি করেছেন আপনি আমার সাথে? মনে হচ্ছে কেউ শরীরের সব হাড় ভেঙে দিয়েছে। এহসান ঠোঁট কামড়ে হেসে বলে, কি করেছে চলো আবার করে দেখে। এহসানের এমন কথায় মেহনুর অন্যদিকে চোখ দিয়ে বলে, অসভ্য পুরুষ। ফিরে চোখ ঘুরিয়ে এহসানের পানে তাকায়। গায়ে গেঞ্জি নেই, একখানা লুঙ্গি পড়েছে। এলোমেলো চুল থেকে এখনো পানির ফোঁটা পড়ছে। মেহনুর আজ মন ভরা দূষিত তাকিয়ে থাকা এহসানের পানে তাকিয়ে আছে। আজ তার লজ্জা না লাগছে, লাগাতে এহসানের পানে আর না লাগছে দ্বিধা তার।
সে ঠায় এক দৃষ্টি তাকিয়ে আছে ইহসানের পানে। ইহসান মেহনুরের দৃষ্টি লক্ষ্য করে শীতল গলায় বলে, কি দেখো? মেহনুর নিষ্পলক চোখে বলে, আপনায়। ইহসান মেহনুরের দিকে এগিয়ে আসে আর তার দিকে ঝুঁকে বলে, এবার দেখো, মন ভরে দেখো, মনে রেখো, এই আমি শুধু তোমার। মেহনুর আলতো হাত তুলে ইহসানের গালে নিজের 2 হাত রাখে আর বলে, আমি কল্পনাও করিনি কোনোদিন আপনার মতো ভয়ঙ্কর সুন্দর পুরুষ আমার তকদিরে আল্লাহ লিখে রাখবে। এই বলে মেহনুর হালকা মাথা তোলে। বালিশ থেকে ইহসানের কপাল নিজের ঠোঁটে ছুঁয়ে দেয়। ইহসান আবেশে চোখ মুছে নেয়। তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া এটা, যে তার নারী তাকে ভালোবেসে আলিঙ্গন করেছে। মেহনুর আবারও বালিশে মাথা রেখে মুখ ভারী করে বলে, আমি তো উঠতেই পারছি না, ভেবেছিলাম তাহাজ্জুদ পড়ব। ইহসান মেহনুরের কথায় ওর থেকে চোখ সরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বলে, ফজর আজান 5:30 শুরু হয়, আর এখন 4:20, তাই পড়তে পারবো। চলো তোমার নিয়ে যাই। এই বলে ইহসান মেহনুরের উপরের কাঁধে সরিয়ে নিল। মেহনুর আঁতকে উঠে তা আঁকড়ে ধরে বলে, এই কি করছেন? আমার শরীরের একটা কাপড়ও নেই, ছাড়ুন, আমি উঠে যাব। ইহসান মেহনুরের এমন কথা শুনে হাসতে হাসতে বলে, এত কিছুর পরও এত লজ্জা কোথা থেকে পাও তুমি? মেহনুর হালকা রাগী গলায় বলে, আমার যেখান থেকেই পাই সেটা আপনার জানার প্রয়োজন নেই। এই কাঁথা সহ যদি পারেন আমায় বাথরুমে নিয়ে দিতে তো দেন, নয়তো চুপচাপ বসে থাকুন। ইহসান আর কিছু না বলে মুচকি হেসে উঠে দাঁড়ায়। তারপর কাঁথা সহই মেহনুরকে নিয়ে বাথরুমের বাথটাবে শুইয়ে দেয় আর বলে, আমি কাপড় দিচ্ছি। এই বলে কক্ষে চলে আসে এবং একটা খয়েরি রঙের 3 পিস বাথরুমে রেখে আসে। ইহসান চলে যাওয়ার পর মেহনুর নিজের লজ্জা নিজেই গিলে যায়। অনেক কষ্টে গোসল সেরে নেয়। তার বেশ কষ্ট হচ্ছিল, সারা শরীরে ব্যথা করছে। এখনও এই ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মেহনুর গোসল করে উঁচু করে ধীর পায়ে বেরিয়ে আসে বাথরুম থেকে। এসে দেখতে পায় ইহসান বিছানায় বালিশ গুছিয়ে রাখছে। ইহসান বিছানায় চাদর সহ সব পাল্টে দিয়েছে। মেহনুর হালকা হেসে ওঠে, যে তার পুরুষ তার সব দিক দিয়েই খেয়াল রাখে। মেহনুরকে বেরিয়ে আসতে দেখে ইহসান মেহনুরের পানে দেখায়। সে সব সময়ের মতো তার দুনিয়ায় থমকে যায়। আপন নারীর সামনে দাঁড়িয়ে আছে, ভেজা চুল থেকে টপটপ করে পানি গড়াচ্ছে, মুখশ্রীতে পানি লেগে আছে, মনে হচ্ছে মুক্ত ঝরছে। ইহসান মেহনুরের দিকে এগিয়ে যায়। মেহনুরের সামনে এসে হালকা মাথা ঝুঁকিয়ে বলে, জান, বেশি কষ্ট হচ্ছে? মেহনুর মাথা নাড়ে। হ্যাঁ, খুব বেশি। ইহসান মেহনুরের গাল আলতো করে ছুঁয়ে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, চলো নামাজ পড়ি। মেহনুর ইহসানের পানে তাকায়। এবার সে স্পষ্টভাবে দেখতে পায় যে খাবলিয়ে সে ইহসানের শরীরে কিভাবে ক্ষতবিক্ষত করেছে। ফর্সা শরীরে লাল খামচির দাগ স্পষ্ট। মেহনুর ইহসানের কাঁধে একটা খামচির দাগ হাত বুলিয়ে বলে, ইস, কি করেছি আমি আপনার শরীরে? ইহসান মেহনুরের মুখের দিকে তাকিয়ে হেসে বলে, তুমি যদি নিজ হাতে আমায় মেরেও ফেলো তাও আমি খুশি খুশি সেই মরণ মেনে নিব, কোনো অভিযোগ করব না। মেহনুরের কলিজা খচ করে ওঠে। এ কথায় সে মনে মনে বলে, মাবুদ, এমন পরিস্থিতি যেন আমার স্বপ্নেও না আসে। ইহসানকে বলে, যান, অজু করে আসুন, নামাজ পড়বেন না? ইহসান মুচকি হেসে বাথরুমের দিকে পা বাড়ায়, উদ্দেশ্য উঁচু করা। মেহনুর ধীর পায়ে এগিয়ে গিয়ে কক্ষে থাকা ওয়ার্ড্রোব থেকে 2খানা জায়নামাজ হাতে তুলে নেয় এবং নিজে নামাজের হিজাব পরে নেয়। জায়নামাজ বিছিয়ে দেয় ইহসানের জায়গায় আগে আর নিজের জায়গা ইহসানের পেছনে। সে চায় ইহসান হোক ইমাম, সে পূর্ণ হয়ে তার সাথেই তাহাজ্জুদ শুরু করুক, আর শুরু হোক এক নতুন জীবন। ইহসান উজু করে বেরিয়ে আসে, অতঃপর টুপি মাথায় পরে আলতো হেসে এসে জায়নামাজে দাঁড়ায় এবং নিজের আপন নারীর সাথে তাহাজ্জুদ শুরু করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। কিন্তু 8 রাকাত পরে মুনাজাত করে। মেহনুরের শরীর আর কোলায় না, সে জায়নামাজেই শুয়ে পড়ে। শরীর অবশ হয়ে গেছে, তার মনে হচ্ছে জ্বর আসছে। ইহসান মেহনুরকে শুয়ে যেতে দেখে মেহনুরের মাথার কাছে এসে বসে, নিজের কোলে মেহনুরের মাথা তুলে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ঔষধ দেবো কি? মেহনুর চোখ বন্ধ করে উত্তর দেয়, না, চা খেয়ে খাবো। ইহসান মেহনুরের গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তেলাওয়াত শোনাবো কি? মেহনুর চোখ বুঝে আলতো হেসে বলে, হ্যাঁ। ইহসান অনুমতি পেয়ে নিজের গলার যত স্বর আল্লাহর তাকে দান করেছে তা টেনে তাউজ পড়ে নেয়
এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে।